আচ্ছা ভাই, আমি হচ্ছে তাহমিনা ফ্রিন শিলা। আমি ঢাকায় থাকি। ঢাকায় মালিবাগে একটা স্কুলে আমি লেখাপড়া করতেছিলাম। তখন 2007-এর ঘটনা এটা। 2006 আমি পরীক্ষা দিয়ে 2007-এর প্রথম দিকে, হ্যাঁ, তার সাথে আমার দেখা হলো। গ্রামে আমি গিয়েছি আমার বড় বোনের ননদের ছেলেদের মুসলমানি। তো তখন আমি যাওয়ার আগে সে আমার বড় আপুকে দেখে বলতেছিল যে, ভাবি আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি দেখতে এত সুন্দর, আপনার বোনরাও অনেক সুন্দর হবে। তো আমি আপনার ছোট বোনকে মানে আগে থেকেই বললাম, মানে গ্রামে দেওয়ার ভাই বউ যেই ধরনের কথা হয় ভাবির সাথে, সেই ধরনের কথা বলছে। তো আমার বোন আবার রহস্য ছলে এটা বলছে যে, মানে কিছুই বল নাই, সে বলছে যে আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। মানে সে পুরাই অচেনা একটা মানুষ, মানে আমার বড় বোনের ননদের সাইড থেকে। তারপরে যাই হোক, আমার বড় আপু ওইভাবে কিছু বলে নাই, কারণ আমার ওরকম বয়স ছিল না। আমার আগে আমার একটা মেজো বোন আছে। তো সে আমার মেজো বোনকেও দেখেছে। তারপরে আমি গিয়েছি, আমাকে যখন সে দেখলো তার নাকি প্রথমেই ভালো লেগে গেছে। তার কথা মতো আমাকে দেখে তার ভালো লেগে গেছে। কেন লেগেছিল সেটা হচ্ছে, সে বলেছে আমি খুব মানে ভদ্র স্বভাবের ছিলাম, আমার হাসিটা তার ভালো লেগেছিল। নর্মালি একটা মেয়েকে যেই রকম বলে ওই ধরনের কথাবার্তা বলার পর থেকে আমাদের একটা মানে আহ কি বলবো, মানে কথাবার্তার পরে তার ভালো লাগা শুরু হলো। এখন সে কি করতে শুরু করলো ওই প্রোগ্রামে, আমি তো ছোটই, আমাকে সে নামটা জিজ্ঞেস করছে, আর কিছুই জিজ্ঞেস করেনি। আমি তাকে খুব নর্মাল ভাবেই আমার নামটা বলছি যে আমার নাম তাহমিনা আফরিন শিলা, আমি ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, এইটুকুই। সে এই ব্যতীত আমাকে আর কিছুই জিজ্ঞেস করে না। তখন সে ক্লাস 10-এ পড়ে, 10 এরকম হবে। পরে যাই হোক, এটা হওয়ার পরে আমার সাথে কোনো ছেলে মানুষকে সে কথা বলতে দেখলেই তাকে মারতেছে। মানে এরকম ঘটনা এখনো সবাই হাসির ছলেও বলে, অনেকের মনেও আছে যে সে ওইখানে গেস্টদেরকে, একটা ভাই আছে তাকে চেয়ার তুলে মারতে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে। পরে আমার বড় বোনের ছোট দেবর আছে মালিক ভাই, উনি আবার বলছে যে শাইন তুমি কি মাথা নষ্ট করে ফেললা, পাগল হয়ে গেছো, কি করতেছো, এগুলো কেমন ধরনের বিহেভ, এই সেই বলে থামাইলো। তারপরে ওইখান থেকে সবাই ছড়াছড়ি হয়ে গেল যে এই মেয়ের জন্য এই ছেলে মারামারি করতেছে। আমি তখন এগুলো কিছুই জানি না, আমার কানে এগুলো আসেই না, মানে আমার ভিতরে এই ফিলিংসটাই নেই। আমি খেলতেছি, আমি অনুষ্ঠানে মজা করতেছি এরকম, কিন্তু আমার জন্য এত কিছু হচ্ছে আমি জানি না। পরে যখন হ্যাঁ আমরা চলে আসি প্রোগ্রাম থেকে, আমার বাবা আমাদেরকে নিতে আসে, অনুষ্ঠানের দিনই আমরা চলে আসি। সে কিভাবে আমার বড় বোনের দেবরকে ধরে আমার বাবার ফোন নাম্বারটা রাখলো। তো ফোন নাম্বার রাখার পরে সে মাঝে মধ্যে ফোন দিত, আমার বাবার সাথে কথা বলতো না। যদি আমরা দুই একবার ফোন ধরতাম তাহলে আমাদের সাথে টুকটাক কথা বলতো, আমাদের বলতে আমার সাথে, আমাদের বলতে আমি আমাকে বুঝাইছি। মাঝে মধ্যে আমার বোন ধরলে সে বুঝার চেষ্টা করতো আমি শিলা নাকি, যখন দেখতো না তখন ফোন কেটে দিত। তারপরে যাই হোক এভাবে সে ফোন দিতে থাকলো। তারপরে আমাদের বাসায় একটা ল্যান্ড ফোন আসলো, তখন সিটিসেল এর যুগ ছিল। তো আব্বা একটা সিটিসেল ল্যান্ড ফোন কিনছে। এখন সে মানে ল্যান্ড ফোনের নাম্বারটাও কার থেকে জোগাড় করছে। জোগাড় করার পরে সে আমাদের বাসায় ফোন দেয়। তো আমি দু একটু মাঝে মধ্যে ধরি, রং নাম্বার আসলে সবারই একটু একটু ভালো লাগে, মানে ওই বয়সটা। তার মধ্যে একই ফোন বারবারই আসছে, একই লোক আমাকেই চাচ্ছে, রহস্য। তারপরে সে তার পরিচয় দিল, আমি তোমার সেই ভাইয়া শাহিন ভাইয়া, আমি তোমাকে প্রোগ্রামে দেখেছিলাম, তোমার সাথে কথা হয়েছিল এরকম। তো আমি বলে, ও ভাইয়া আপনি, তো এইভাবে কথা হচ্ছিল আমাদের। ওরকম কোনো রিলেশনের কথা সেও আমাকে বলেনি, আমিও তাকে বলিনি। এখন এটা যখন তার ফ্যামিলির কান পর্যন্ত চলে যায়, তার বাবা মা আহ, পর্যন্ত চলে যায়, তার মা বলতেছে যে তোর কি এখন বয়স হয়েছে এইসব করার, আর তুই এগুলা এলাকার মধ্যে কি করতেছিস। ওর একটা ফ্রেন্ডকেও মাথা ফাটাই ফেলছে এই আমার জন্য, এই এরকম অবস্থা করতেছে। আর ওর একটা মামা ছিল জাকির মামা, সে তখন যদি বলতো যে বিয়ের কথা, তাহলে সে নিজেও বিয়ের প্রস্তাব দিত, আমিও বিয়ে করব, আমিও শিলাকে বিয়ে করব। তো এটা মানে হাস্যকরও ছিল, মানে রাগের বিষয় ছিল। তখন তার মা বলল কি, তোর পড়ালেখাও করতে হবে না, আর সে ওইখানে একটু মাস্তান টাইপের মতো করতো, মারধর করতো, মানে নেতাদের সাথে ঘোরাঘুরি করতো, এটা তার ফ্যামিলির ভালো লাগতেছিল না। বললো তুই দুবাই চলে যা, তুই তোরে বিদেশ পাঠাই দিব।
ও বললো কি যে তখন সে আরেকটা প্ল্যান করলো। আচ্ছা, আমাকে যেহেতু বাইরে চলে যেতে বলছে, ওর মামা আবার বাইরের দেশে যাওয়ার কথা, বলে আচ্ছা আমি মামার সাথে যাব, তাহলে একটা কাজ করো, আমাদের মামা ভাগ্নাকে তুমি কাজ শেখাও। কিসে কাজ শিখবে? ওই দুবাইতে কি একটা কোম্পানি যেন সার্কুলার দিয়েছে, ওরা কাজ শিখায়, ওরা নিচ্ছে। তো সেটা কোথায়? সেটা অবশ্যই মালিবাগে, এরকম একটা লোকেশন ছিল। আর ও জানতো আমি মালিবাগে থাকি। সে আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য সে করলো কি, মালিবাগে একটা বাসায় উঠলো, একটা মেচে উঠলো আমাদের বাসার পরের গলিতে। আমাদের বাসা সে চিনে না। তারপরে হলো কি, সে তখন আমাকে ফোন দিছে। কিছুদিন পরে ফোন দিয়ে বলতেছে, আমি তো ঢাকা আসছি শিলা, আমি ঢাকা এখন কাজ করি বা কাজ শিখতে আসছি, আমি বাইরের দেশে চলে যাব। আমি বললো, ও ভাইয়া ভালো হয়েছে আপনি তো আসছেন। মানে এইটুকুই, মানে কোনো ধরনের ভিতরে কোনো ছিল না। যাই হোক, তারপরে যখন সে আসলো, পাশে ম্যাচের কথা বললো, কিন্তু আমি আসলে চিনি নাই, কারণ ম্যাচ ওইটা আমরা চিনি না। আর যেই বাসাটার কথা বলছে ওইটা একটা স্কুল ছিল, ম্যাগনোলিয়া। সে বলল ম্যাগনোলিয়ার পাশে আমি থাকি। তো ম্যাগনোলিয়াতে স্কুল, আমরা কখনো ওইটার ভিতরে উপরে বাসা আছে নাকি, ম্যাচ আছে নাকি, এটা জানি না। যাই হোক, আমি আর ওরকম করলাম না, চিন্তা করলাম না এটা নিয়ে। আমাদের পাশের ফ্ল্যাটে, মানে আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ একটা খুন হইলো কিছুদিন পরে। সেখানে আমরা দেখতে গেছি বলতে প্রচুর মানুষ, র্যাব আসছে, আমরা শুনে আমরা আমাদের গেট থেকে বের হয়ে ওইখানে দাঁড়াইলাম। ওরাও ওইখানে আসলো দেখতে। তখনও আমাকে দেখলো যে আমি এই গেট থেকে বের হয়েছি বা এইখানেই আমি আছি, তার মানে আমাদের বাসাটা এইখানে। সে করলো কি, আমাদের বাসার চারপাশে ঘুরতে থাকলো। আমরা নিচতলা থাকি, জানালা দিয়ে উকি দিত, এইগুলো আমরা জানি না, সে আমাকে বলছে। প্লাস সে আমাদের বাসার চারপাশে ঘুর ঘুর করে কি কালেক্ট করলো, আমার বাবার ছবি, আমাদের ছবি, পুরোনো দিনের ছবিগুলো আমরা নষ্ট হয়ে গেছে যেগুলা, সেগুলা ফেলে দিছি। সেগুলা টোকায় টোকায় নিয়ে কুড়ে কুড়ে নিয়ে তার কাছে রেখে দিছে। তো যাই হোক, এইভাবে আমাদের পরে বুঝলাম যে সে এখানে আছে। আমার বড় বোন আবার তখন ঢাকাই ছিল, বরাপুর মেয়ে আইডিয়াল স্কুলে পড়তো, বাংলাদেশ আইডিয়ালে। তখন আপু যখন ওনার বাচ্চাকে দিয়ে আসতো, একদিন দেখা হয়েছে ভোরবেলা। তখন থেকে টুকটাক দেখা হতো, কথা হতো সকালে। কার সাথে হতো? আমার বড়াপুর সাথে। বড়াপু বাচ্চাকে স্কুলে নিয়ে যেত, পরে বড়াপাকে বলতো, আপু আপনি আসেন প্রতিদিন স্কুলে, আপনার ছোট বোন নিয়ে যায় না? বলো তো স্কুল আছে বা এরকম কিছু একটা বলে দিছে যে ও কেন বের হবে। এখন বলল যে আচ্ছা ঠিক আছে আপু, তাহলে চলেন একদিন নাস্তা খাই, এই সেই। তো তখন যে তার সাথে আমার 4 বার দেখা হয়েছে, যেহেতু বরাবর পরিচিত ছিল, আর যেহেতু আমাদের গ্রামের মানুষই। তো এই নিয়ে আমার তার সাথে দেখা হয়েছে 4 থেকে 5 বার, কি আমি ধরলাম 6 থেকে 7 বারই দেখা হয়েছে তার। সে 2007-এর মাঝখানে আসলো ঢাকা, 2008-এর দিকে সে চলে যাবে। তখন তো তার সাথে আমার পরিচয় হলো। সে আমার স্কুলেও যেত, স্কুলে যে 2 দিন 3 দিন সে দাঁড়িয়েছিল, ওইভাবে কথাও বলছি আমি। কথা বলে কোথাও যাইনি স্কুল থেকে, আমি বাসায় চলে আসছি, কারণ আমার আব্বা আবার খুব রাগী ছিল। আমাদের বাসা থেকে স্কুলটা মাত্র 4 থেকে 5 মিনিটের ডিফারেন্স। বাসায় যদি টাইম মতো না যেয়ে আব্বা বকা দিবেন। তো আমি বাসায় চলে যেতাম। 3 দিন সে আসছিল, পরে দেখলো যে তার বাসা থেকে প্রেসার দিচ্ছে, তুই ওই মেয়ের জন্য এখানে আসছিস। ওর খালা আবার থাকতো রামপুরা তখন। পরে ওরা এখান থেকে রামপুরা চলে গেল, ওদের ভিসা আসছে। এখনো আমাকে বলতেছে ফোন দিয়ে যে শিলা, আমি তো বিদেশ চলে যাব 2008-এর দিকে, আমি বিদেশ চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, তুমি তো আমাকে বুঝলা না। আমি বললাম যে ও ভাইয়া ভালো হয়েছে আপনি বিদেশ যাবেন। আমার ছোটকাল থেকে বিদেশ মানে খুব মানে রাজকীয় বিষয় ভাবতাম, কি যেন বিদেশ মানে অনেক সুন্দর। তাই আমি ভাবতাম যে যায় তার কপালটা কতই জানি ভালো। আমি বলতাম ভাইয়া হ্যাঁ ভালো হয়েছে আপনি যান, বিদেশ যান, আল্লাহ আপনি বিদেশ যাচ্ছেন, এটা তো সুখবর। বলে তোমার খারাপ লাগতেছে না? আমি বলি কি না, খারাপ লাগবে কেন, বিদেশ গেলে মানুষের খারাপ লাগে, এটা তো আর আনন্দের বিষয়। তারপরে যাই হোক, সে চলে গেল, বলে যে আচ্ছা বুঝবা একদিন। চলে যাওয়ার পরে অনেকদিন সে ফোন দিচ্ছে না। 2008-এর প্রথমের একটু পরে আর কি, হবে 2008-এর মার্চ এপ্রিল এরকম টাইমে। অনেকদিন পরে সে ফোন দিছে, তার কণ্ঠ শুনেই আমি বুঝে গেছি যে এটা শাহিন ভাইয়া। আমি বলি কি হ্যালো, কি কথা বলেন না কেন? আমি বলি আপনি কি শাহিন ভাই ফোন করছেন? তখন সে বলে কি হ্যাঁ, তুমি চিনলা কিভাবে? আমি বলি কি এই তো এইভাবেই চিনছি।
আপনার সাথে তো কত কথা বলছি, তো চিনবো না? তো যাই হোক, 2008 থেকে আমার ভিতরে একটু আহ, ভালো লাগা শুরু হলো, তার প্রতি কথা বলার একটা মানে ইচ্ছের শক্তি জাগলো। 2009-এর 2009-এ যাওয়ার আগে সে আমাকে বলল যে আমি তো তোমাকে পছন্দ করি, পছন্দ হয়েছিল সেই তখনই, তোমার জন্য এত কিছু হয়েছে। তখন আমি আসলে খুবই আবেগী হয়ে যাই যে আসলে আমার জন্য এত কিছু করেছিল। তারপরে সে আরেকটা কাহিনী করলো। আম, এটা আগেরই কথা, আমি আসলে এটা মিস করে চলে গেছি। 2008-এ সে বিদেশ যাওয়ার আগে আর্মির হাতে মাইর খায়। সরি, আর্মি না, আর্মি, হ্যাঁ, শরীয়তপুরে আর্মি ক্যান্টনমেন্ট ছিল, ওইখানে সে মাইর খায়, প্রচুর পরিমাণে মাইর খায়। এই মাইরটা খাওয়ার কারণ হচ্ছে সে একটা রিক্সাওয়ালাকে তুই তোকারি করছিল, রিক্সাওয়ালা গায়ে হাত দিয়েছিল। পরে রিক্সাওয়ালা তাকে বলছিল যে আমি এর শাস্তি চাই। এটা বলে রিক্সাওয়ালা আর্মি ক্যাম্পের কাছে সোজা যায়, যে আর্মির কাছে বিচার দেয়। আর্মিরা এসে ওকে খুঁজে বাজারে অনেক মারধর করে। 3 দিন সে ফোন দেয়নি। পরে আমি ওরকম ধরনের কোনো যোগাযোগ করিনি। পরে 4 দিনের দিন সে ফোন দিছে, বলে আমি তো এতদিন আর্মির হাতে মাইর খেয়েছি। আমি বলি ভালো হয়েছে, আর্মির হাতে মাইর খেয়েছে না, মানে আমার ভিতরে এই জিনিসটা ছিল না যে একটা মানুষ আর্মির হাতে মাইর খেয়েছে তার প্রতি সহানুভূতি দেখানো উচিত। আমি বলি ভালো হয়েছে, আপনি দোষ করছেন, মাইর খেয়েছেন, মানে এরকম একটা কথা বলছিলাম। পরে সে রাগ হয়ে ফোন কেটে দিল। বাহিরে যাওয়ার আগের দিন ফোন দিল, চলে গেল বাহিরে। অনেকদিন পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার সাথে তখন সে ভালোবাসার কথাটা বললো যে শিলা আমি তো তোমাকে ভালোবাসি, এরকম। তো এই থেকেই আমাদের শুরু। আমি তার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিই, তার সাথে আমার সম্পর্কটাও শুরু হয়। আমার সব ফ্রেন্ডরা জানতো। আমার ক্লাস 7-এ থেকেই একটা ভাই আমাকে পছন্দ করছে, শাহিন ভাইয়া, আমি তাকেই পছন্দ করি। আমার ফ্রেন্ডদের অনেক ফ্রেন্ডই ছিল, তাদের মানে বয়ফ্রেন্ড চেঞ্জ হইতো, কিন্তু আমার চেঞ্জ হইতো না। এরকম ওরা বলে কি যে তুই কি রে আগের যুগের মতো, আমি বলি কি যে আসলে আমার ভয় লাগে। তারপরও শাহিন ভাই আমার সাথে কথা বলে, এখন আমি যদি এটা করি তার সাথে তাহলে ধরনের খারাপ একটা অবস্থা হবে, মানে একটু ভীতু টাইপের ছিলাম। যাই হোক, তার সাথে আমার সম্পর্ক এরকম, সম্পর্ক গড়াতে গড়াতে এখন কি হলো, আমার বাসার সবাই জানলো, ওর বাসার সবাই জানলো। কেউ আমাদের সম্পর্কে এগ্রি না, কেউ রাজি না আমাদের সম্পর্কটা মেনে নিতে। পরে বললো যে তোমাদের এই সম্পর্ক আমরা মেনে নিতে পারবো না। ওর বাসা থেকে বললো, আমার বাসা থেকে বললো না। আমার যে বাসা থেকে যখন এই কথা বললো তখন হচ্ছে আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়া শেষ, আমি অসুস্থ ছিলাম, ম্যাট্রিক পরীক্ষার সময় খুব অসুস্থ ছিলাম। এটা কত সালের কথা বলছেন আপনি? 2010-এ। 2010-এ আসবো আমরা। 2010-এ যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা শেষে তারপরে মানে ঘটনাটা সবাই জানাজানি হইলো যে এরা পছন্দ করে। এখন আমার বাসা থেকে পুরাই না করে দিছে, বলছে তুমি পড়ায় মনোযোগ দাও। তা আমি নর্মালি কলেজেও যাচ্ছি, ভর্তি হলাম কলেজে। পরীক্ষা শেষে কলেজে ভর্তি হওয়ার পরে এখন আমাকে 11তে ভর্তি হয়েছি আমি। 11তে ভর্তি হওয়ার পরে অনেক ফ্রেন্ডস হলো, বান্ধবী হলো। আমার বান্ধবীর একটা ভাই আমাকে পছন্দ করেছিল। তো সেই ক্ষেত্রে সেই বান্ধবীটা মানে আমরা 2টা ফ্রেন্ড ছিলাম একই রকম, 2টা শিলা, আমরা আমরা মিতা ছিলাম। তো ও আমরা ইসে গিয়েছি, মধুবাগ একটা স্কুল আছে, ওই স্কুলে প্রোগ্রাম দেখতে গিয়েছি। আমাদের আরেকটা বান্ধবী আছে, ওর আহ আগের স্কুল ছিল পূর্ণমিলনী, ইসে গিয়েছি। তো ওইখানে আমাকে দেখে পছন্দ করছে। ও বলতেছে শিলা আমার ভাই তো তোকে পছন্দ করছে। আমি তো মহা খুশি, শিলা আমাদেরকে ট্রিট দে এবার তুই। আমি বলতেছে আরে ওই শিলা না, তুই শিলা। আমি বলি কি কি বললি সেটা। পরে যাই হোক, এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমি বলছি যে দেখ তোরা তো জানিস শাহিন ভাইয়ের কথা। এখন তারপরে হচ্ছে ওই ভাইয়াটা তারপরও আমার সাথে দেখা করতে আসতো, একটা বন্ধুত্ব হলো, কিন্তু আমাদের সম্পর্ক না। সে নিজেও জানতো শাহিন ভাইয়ের কথা, আমি তাকেও বলেছি। শাহিন ভাইয়ের সাথে এই কথাটা শেয়ার করছি, কথা হইছে। তো কথা হওয়ার পরে তার মধ্যে আমার মাঝখানে আমার একটা স্যার আমাকে পড়াইতো। আমার স্যারও তার ফ্যামিলিকে জানাইছে যে আমি একটা মেয়ে আছি, মানে তার ভালো লাগে। তার ফ্যামিলির সবাই আমাকে চিনতো। এখন স্যার পছন্দ করার কথা বলছে না কি বলছে সেটা আমি আদৌ জানি না। স্যারের ফ্যামিলি সবাই জানতো, স্যারের বাবা মা আমার কথা জানতো, স্টুডেন্ট স্যার এমনি নাকি সবার কথাই বলতো। পার্সোনালি ওনার 2-3 জন বোন ছিল, ভাবি ছিল, সবার সাথে আমার ফোনেও কথা হয়েছে।
এরকম যখন কথাবার্তা হয়েছে, আমি কথা বলার পরে তাদেরকে বললাম যে আপনারা আমাদের বাসায় আসেন, এরকম একটা গুডউইল সম্পর্ক হয়ে গেল। কিন্তু কোনো ধরনের কোনো ভালোবাসা কিছুই না। এই রেসটা সে ধরে রাখছে তার মনের ভিতর। তার সাথে আমি শেয়ার করতাম যে আমার স্যার হয়তোবা পছন্দ করে, তার বাসার সবাইকে বলছে, তার মনের ভিতর এই জিনিসটা সে গেঁথে রাখছিল। এখন 2013-তে যখন আমি পরীক্ষা দিয়ে ফেললাম আমার বাসা থেকে, তখন টুকটাক আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করলো। কারণ আমার জন্য আসলে মানে প্রচুর সম্বন্ধ আসতে শুরু করে অনেক জায়গা থেকে। আমাদের দেশে এটা এরকমই হয় যে মেয়ে একটু বড় হইলে, কলেজে উঠলেই বিয়ের জন্য মানুষ প্রস্তাব দেয়, এরকম হয়। নর্মালি সেরকম প্রস্তাব আসতে থাকে। তো প্রস্তাব যখন আসতেছিল তখন আমি বলছি যে যে না, আমি আসলে ওই দিকে যাইতে পারবো না। কেন? আমি তো একজনের পছন্দ করি। তখন আমি নিজেই মানে আমার বাসায় এটা জানাজানি করে ফেললাম যে না, আমাদের এলাকায় একজন হুজুর আঙ্কেল ছিল, উনি আমাদের বাসায় সবসময় কোনো মিলাদ হলে এমনি হলেও সে আসে, মিলাদে আসে। তারপরে ভালো সম্পর্ক আব্বার সাথে। সেই আঙ্কেল নিজে থেকে আমার আম্মাকে বলছে যে ভাবি দেখেন, আমি আমার ছেলের জন্য বউ চাই না, মেয়ে চাই, কারণ আমার দুইটা ছেলে, আমার মেয়ে নেই। যদি আপনি চান আমি আপনার এই মেয়েটাকে আমার মেয়ে হিসেবে নিব। আমি ডিরেক্ট না করে দিছি, সাথে সাথে না করে দিছে যে না, আমার পক্ষে সম্ভব না। আমার মা অনেক রাগারাগি করলো, উনি একজন হুজুর মানুষ, ইমাম সাহেব, ওনারে তুই মুখের মানে আমাকে মুখের উপরে না করছিস, আমি কেমনে কি বলবো। আমি বলছি আমি অত কিছু জানি না, আমি তো যাইতে পারবো না। পরে গেল এটা এটা যাওয়ার পরে এখন আরেকটা সম্বন্ধ আসলো 2013 শেষে। 14-তে আমি যখন ইউনিভার্সিটিতে মানে ভর্তি হই, তখন 2014-তেই প্রথম দিকে আমার জন্য একটা সম্বন্ধ আসলো ইতালি থেকে। ইতালি প্রবাসী সেইখান থেকে একটা সম্বন্ধ আসলো। আমার ফুফাতো ভাই ফ্রেন্ড ছিল, মানে দুঃসম্পর্কে ফুফাতো ভাই, মানে রিলেটিভ না। তো সে করছে কি, তার ফ্যামিলির মানুষকে পাঠাইছে, তার বাবা মা ভাইদেরকে আমাদের বাসায় পাঠাইছে। আমাদের বাসায় আসলে তারা প্রস্তাব নিয়ে, তাদেরও ভালো লাগে মোটামুটি, একেবারে যে খারাপ তা না। তাদের বাড়ি ছিল গ্রামের বাড়ি ছিল নড়িয়া, মানে শরীয়তপুর নড়িয়াতেই। পরে আমি যখন এই কথাটা শাহিন ভাইকে বললাম যে শাহিন ভাইয়া দেখেন, আমার জন্য তো এরকম দেখলো, আমি কি করব। আমার ফোন টোন সবকিছু আমার ফ্যামিলি থেকে নিয়ে নিছে, মানে সবকিছু নিয়ে নিছে, আর যোগাযোগ করার কোনো মাধ্যম নেই এরকম। তারপরে হচ্ছে শাহিন ভাইয়া করলো কি, ওনার বোন ওই বাড়িতে গেল, মানে তার বোনকে সে এটা বললো। আর তার বোনও এর মধ্যে আমাকে একবার দেখতে আসছে 2014-তে। কিভাবে? এটা হচ্ছে তার বোনের একটা ছেলে প্রতিবন্ধী, সেই বাচ্চাটা ট্রিটমেন্ট করতে তারা আসছিল শ্যামলী শিশু হাসপাতাল, এরকম কিছু মানে ট্রিটমেন্ট করাতে আসছে। তারপরে আমাকে বলছে যে তুমি আসো, তোমার সাথে দেখা করব। তো আমি গেছি, যাওয়ার পরে সে বলে কি মেয়ে তো অনেক শুকনা, কি পছন্দ করছিস তুই এই সেই। পরে ও আমার সম্পর্কে যতটা ভালো আছে ও বলছে, পাশিলা অনেক মানে ভদ্র ও, মানে তুমি ওরে একটা কথা জারিয়ে কথা বললো, কথা বলবে না, চুপচাপ। ও খুব মানে ভালো একটা মেয়ে, মানে একটা মেয়ের সম্পর্কে যতটা ভালো বলা যায় সে বলছে। আমি নিজেও জানি না আমি কতটা ভালো, কিন্তু সে আমার সম্পর্কে ভালোটাই বলছে। এইটা যখন শুনলো সে যে এই মেরে দিয়ে যা খুশি তাই করাইতে পারবো, মেয়েটা চুপচাপ, যেহেতু চুপচাপ বলছে তার মানে তাদের ভালো লেগে গেছে। সে করলো কি, আমার সাথে কন্টাক্ট করলো, আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের বাসায় কেউ আছে নাকি। মানে সে আরেকবার এসেছে ট্রিটমেন্টে। আমার আম্মা তখন গিয়েছে গ্রামের বাড়িতে। আমি বললাম যে না, বাসায় কেউ নেই, আমি আছি আর আমার ছোট ভাই বোন আছে আমার, আর হচ্ছে আমার ফুপি ছিল, আমার ফুপু তখন আমাদের সাথেই থাকে। বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসতেছি তোমাদের বাসায় বেড়াতে। তা আমি তো নর্মালি খুশি যে সে আসবে, কিন্তু আর বড়াপু ছিল, কিন্তু বড়াপু তখন আমাদের বাসায় ছিল না, বড়াপু ও গ্রামে গেছে। পরে বললো যে আমি আর আমার খালু আসতেছি। ওর একটা খালু ছিল আমিন মামা, সে নিজে আসছে আমাদের বাসায়। তারা আসার পরে আমার হাতে আমার ভাগ্নির একটা ছোট্ট ফিঙ্গারিং ছিল। আপা দেখে ভাবছে হয়তো আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওই ছেলের সাথে। বলতেছে তোমাকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আমি বলি কি না পা, হয়নি। তো তারা আসার পরে আমি তখন তাদের রান্না বান্না করে খাওয়াইছি।
অনেক কিছু রান্না করেছি তাদের জন্য। গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, ভাত, এই ধরনের রান্না করেছি অনেক কিছুই। তো সে আমার কাজ দেখে, আমার কথা শুনে সে পুরা, এখন সে নিজেও রাজি যে না ঠিক আছে, শাইন যাকে পছন্দ করেছে, ঠিক আছে এই মেয়েকে নেওয়া যায়। পরে উনি ওনার মাকে যে ইনফরমেশন দিল, আম্মা শিলা এরকম এরকম, খারাপ না। এখন আমার শাশুড়ি আম্মা আবার পদ্মা ডায়াগনস্টিকে আসতো টেস্ট করাতে। তো আসছে যখন, তখন সে আমাকে বলল যে তুমি কি আছো, আমার সাথে দেখা করতে পারবা? আমি আবার তখন বলছি যে হ্যাঁ আমি আপনার সাথে দেখা করতে পারবো। আমি তার সাথে দেখা করে আসি যে পদ্মা ডায়াগনস্টিকে। তারও তখন ভালো লাগে আমাকে দেখে যে না ঠিক আছে, সবকিছু সবকিছু তাদের দিক থেকে যখন ঠিক হয়ে গেল, এখন আমার বাসা থেকে বলতেছে যে না কোনোভাবেই দিবে না। আমি বলছি যে তোমরা যদি না দাও তাহলে পরবর্তী স্টেপটা আমি নিব। আর পরবর্তী স্টেপটা আমাকে কে শিখিয়ে দিয়েছে? আমাকে শিখিয়ে দিয়েছে শাহিন ভাইয়া। বললো কি যে সে আমাকে, আমি যখন বললাম যে আমার বাসা থেকে কোনোভাবেই মানতেছে না, আমি তখন ইডেন মহিলা কলেজে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে ভর্তি হয়েছি। আমি 2014, 13-14 ব্যাচ, যদি আপনারা কেউ থাকেন হয়তো আমাকে চিনবেন। আমি ওই ব্যাচের স্টুডেন্ট ছিলাম, পড়তেছি, আমি কলেজে যাচ্ছি, তার সাথে সম্পর্ক। এখন আমার ও প্রেশার দিচ্ছে যে আমি বিয়ে করব তোমাকে, আবার এদিক দিয়ে আরেকটা সম্বন্ধ আমার ঠিক হয়ে আছে। পরে আমি করলাম কি, সেই শাকিল যে তাকে আমি অনেক গালাগাল করলাম যে না আপনি ফোন করতে পারবেন না, ফোন করলে মানে অনেক ধরনের করছি, কসম দিয়েছি। সে বলল যে আচ্ছা ঠিক আছে, দেখো কিরা কসম কি হয়, কিছুই হয় না, তুমি দেখো আমার কাছেই আসো। আমি বলছি যে না আমি আপনার কাছে যেতে পারবো না। শাহিন ভাইয়া আমাকে যেহেতু এখন ডাকছে, আমার সাথে তার সম্পর্ক 2007-এ সে আমাকে পছন্দ করছে, 8 থেকে 14। এই সম্পর্কের মাধ্যমে উনি আমার সাথে 8 দুগুণে 16 বার মিনিমাম ব্রেকআপ করছে। ব্রেকআপটা হওয়ার কারণ কি, সে তার মাকে প্রচুর ভালোবাসে, প্রচুর, মানে প্রচুর ভালোবাসে। তার মা যখন তাকে কিরা কসম দেয় যে শাহিন এই মেয়ের কথা যদি তুই বলিস তাহলে আমার মরা মুখ দেখবি, এটা যখন বলে তখন সে আমাকে ফোন করে নর্মালি বলে যে শিলা আমি তোমাকে আসলে নিতে পারতেছি না, তোমার সাথে সম্পর্কটা রাখা সম্ভব না, আমার মা তোমাকে কিরা কসম দিয়ে দিছে। আমিও নর্মালি জানতাম, মানে প্রথম একটু খারাপ লাগলো, পরে দেখছি এটা ওর অভ্যাস হয়ে গেছে। আমি বলতাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আবার এরকম আমি আমার মতো থাকতাম, উনি ওনার মতো থাকতো। আমার এমনি ফ্রেন্ডদের সাথে আমি কথা বলতাম, দু একটা টুকটাক ফ্রেন্ড ছিল। টুকটাক ফ্রেন্ড বলতে আমার ছেলে ফ্রেন্ড ছিল না, ছেলে ফ্রেন্ডের সাথে আমার আজও পর্যন্তই নেই। শুধু আমাদের পরিচিত 2-3টা ছিল, মানে এলাকা ভিত্তিক বলেন এমনি ফ্রেন্ড বলেন, আমাদের 2টা ফ্রেন্ডের 3টা ফ্রেন্ড ছিল। ওদের বাসা ছিল কুড়িল। তা আমাদের স্কাউটে যে পরিচয় হয়েছিল ওই ছেলে 3টার সাথে, আমি খ্রিস্টান এরকম কিছু একটা ওরা বলছিল যে এই মেয়েটা খ্রিস্টান, আর আরেকজন বলছিল মুসলমান। এইভাবে ওরা বাজি লেগে আমার সাথে কথা বলতে এসে জাস্ট তখন একটা ফ্রেন্ড হয়, ফ্রেন্ডশিপ, আদারওয়াইজ আর কিছুই না। যখন আমাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়, ওরা আমাদেরকে তুই তুই করেই বলতো। আমাদের সাথে তেমন দেখা হয়নি, আমাদের 2বার দেখা হয়েছে। আমি আর আমার ফ্রেন্ড যে মিতা ছিলাম, আমরা 2জন একবারে ওইদিকে গিয়েছিলাম ওর ভাইয়ের অনুষ্ঠানে। আর 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 ওরা একবার এসেছিল, এই 2বার। আদারওয়াইজ ওদেরও ফোন কন্টাক্ট নাম্বার আমাদের হাতে ছিল না, আমাদের কাছেও ছিল না। তো এই আমার হচ্ছে ছেলে বন্ধু এই 3টা, তাও কয়েকদিনের পরিচিত। তারপরে পরিচয় আর আমাদের সাথে কন্টাক্ট হয়নি, কথা হয়নি। তারপর এই ঘটনাগুলো আমি সমস্ত কিছু শাহিন ভাইয়ের সাথে শেয়ার করতাম যে আমার এরকম ফ্রেন্ড ছিল। এই ফ্রেন্ড গুলোর কথাই আমি জাস্ট বলেছি, আর আমার কোনো ধরনের কোনো ছেলে ফ্রেন্ড ছিল না। আমার সব বান্ধবীদেরকে আমি বলতাম এরকম এরকম। তো তারপরে ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে চলো এবার তাহলে আমরা বিয়ে করি। এখন ও তো বিদেশে, ও কিভাবে আসবে? আমি বলছি আচ্ছা আপনি আসেন, আমি তো ততদিন এই করি। ও বলছে যে না কিভাবে। তো আমার বাসা থেকে যে ছেলেটাকে মানে বললো যে এই ছেলের সাথে বিয়ে দিবে ইতালির। তো তারপরে হচ্ছে আমি ওকে হঠাৎ করে একদিন ফোন দিছি যে শাহিন ভাইয়া না আপনি কিভাবে কি করবেন আমি জানি না, দেখেন কিভাবে কি হয়। ও আবার করলো কি যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ফ্যামিলিকে এইভাবে জানাও। পরে যখন আমি সেই যে কথাটা বললাম যে আমি তাদেরকে বলছি পরের স্টেপে আমি কি করব, এখন আমি আমার সবাইকে বললাম যে তাহলে তোমরা কি চাও, তোমরা চাও আমি বলে যে এরকম কিছু। যখন এই ধরনের কথাগুলো বললাম,
আমার ফ্যামিলি বাধ্য হয়ে বললো কি, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা যে দেখি যে এই ছেলেরা কেমন, ছেলেদের অবস্থা কেমন। যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ি ওইদিকে, সবাই জানে ওদের অবস্থা কি। অনেকে অনেক ধরনের কথা বলছে, আমার শ্বশুর আব্বা যে জুয়া খেলতো এই কথাটাও বলছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি মনে করছি না, উনি যেহেতু ভালো বলছে, ভালো, এখানে খারাপ কিছু হইতে পারে না। পরে যখন আহ আমার বাসা থেকে গেল যে আচ্ছা ঠিক আছে যা, আমরা যাব ওদের বাসায়, আমি খুব খুশি, ও খুশি, ওর বোন, ওর মা সবাই মানে প্রস্তুত ছিল, আমাদের বাসা থেকে মানুষ যাবে। আমাদের বাসা থেকে গেল আমার বোন জামাই, তারপরে হচ্ছে বোনের ননদের হাজবেন্ড, আমার আব্বা, আমার আম্মা, এই কয়জন। তারা যে একটা জিনিস ফেস করলো, আহ তাদের সম্পর্কে জানতো আমার বড় বোনের ননদের জামাই, সে কিন্তু আবার আমার বড় বোনের হাজবেন্ডের সম্পর্কেও জানে, আমার বাবার সম্পর্কে জানে, আমার মার সম্পর্কে জানে, সে দুই ফ্যামিলি সম্পর্কেই জানে। এখন আমার বাবা মা ওইখানে যাওয়ার পরে, মানে তারা যাওয়ার পরে হয়েছে কি, আমার শ্বশুর বাবা মানে শ্বশুর বাবা চুপ করে বসেছিল। তার বাবা, শাহিন ভাইয়ের বাবা চুপ করে বসেছিল, কোনো কথা বলে। যা কথা আছে আমার শাশুড়ি আম্মা বলতেছিল, তার আম্মা বলতেছিল সমস্ত কথা। এখন কি কথা হচ্ছিল, কথা হচ্ছিল আমাদের ফ্যামিলি থেকে বলছে যে আচ্ছা আমরা এখন ছেলে মেয়ের কাবিন করায় রাখি, ছেলে বিদেশ থেকে আসলে উঠাই দিব। আমার আব্বার কথা এটা। উনি বলতেছে যে না, আমরা এখনই কাবিন করাবো, এখনই বউ আনবো। না, আব্বা বলতেছে যে বিয়ে তাহলে কেমনে হবে, এটা কেমন কথা বলেন, ছেলে ছাড়া কেমনে বিয়ে হবে, আমি এই ধরনের মানি না। সে বলতেছে না মানলে এখন কিছু করার নেই, মানে সে এক পর্যায়ে রাগারাগি। পরে যে আমার বড় বোনের ননদের হাজবেন্ড, সে আবার বিষয়টা বুঝে বলে ভাবি আপনি থামেন, আমি বলতেছি, বুঝে বলতেছি। সে কোনো থামাথামি নেই, সে তার মতোই কথা বলে গেছে। তা আমার বাবা মা আবার আমার দিকটা চিন্তা করলো। এখন পরে মিউচুয়াল আসলো, আচ্ছা কি 26 তারিখে আমাদের সেপ্টেম্বরে বিয়ে হয়েছে, তার অক্টোবরের 26 তারিখে, না সরি, এক সপ্তাহ আগে, ওই সেপ্টেম্বরের এক সপ্তাহ আগে আমাদের কাবিন হওয়ার কথা ছিল ফ্যামিলিগত ভাবে। আমার আব্বা দেখে আসছে, আয়সা এখানে বাসায় এসে আমাকে বলতেছে, ঢাকা আয়সা, আমার আম্মা বলতেছিল, আব্বা তো না, আম্মা বলে কি যে দেখ আমাদের পক্ষে তোরে এই জায়গায় দেওয়া সম্ভব না। তো শ্বশুর এখানে, মানে শ্বশুর তো তখন বলে নাই, বলছে যে ছেলের বাপ চুপ করে বসে ছিল, ছেলের মা সমস্ত কথা বলছে, আর কাবিন করে নিয়ে যাবে মানে কি, এটা কেমন ধরনের কথা। না আমি তো তখন প্রেমে, তারপরে হচ্ছে আমি বুঝিও নাই বিষয়গুলো, আমিও বলছে যে না নিলে কি হয়েছে, যাই হোক টুকটাক, আমি আর অত কিছু বাড়াইনি এই বিষয়টা নিয়ে। আমার বাবা মার সাথে আমি অত কথা বলিনি, যা হয়েছে আমার ছেলের সাথে কথা হয়েছে, শাহিন ভাইয়ের সাথে। পরে তারা করলো কি, আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে কাবিনই হোক। তারা রাজি হইলো যে কাবিন হবে, আচ্ছা কাবিন হবে, মেয়ে আসা যাওয়া করবে টুকটাক, আচ্ছা ঠিক আছে। এখন এই 26 থেকে আমার বাবা কিছুতেই মানতে পারতেছে না এই জায়গায় আমাকে বিয়ে দেবে। আমার আব্বা এখানে বলতেছে, এই বিয়েটা ভাঙার জন্য বলতেছে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা এখন ভালো না, আমি এখন বিয়ে দিতে পারবো না, এই বিয়ে এখন হবে না, এক সপ্তাহ পরে। আব্বার কি এক সপ্তাহ সপ্তাহ করে পার করতে চাইতেছিল, কিন্তু এইটা তাদের মাইন্ডে লেগে যায়। তাদের অনেক মানুষকে বলছে, এখন তারা না করবে, মানে ক্ষিপ্ত হয়ে গেছে আমার শ্বশুর এই যে বিষয়টাতে। আমার সাথে সে ডিরেক্ট কথা বলছে, তোমার আব্বা এটা কেমন ব্যবহার করলো, এটা কি করলো। আমি বললি কি দেখেন আমাদের তো আসলে একটা প্রবলেম চলতেছে, তো আমি বলতেছি বুঝায়। সে পুরোপুরি রাগ হয়ে গেল। এখন ওই দিক দিয়ে আবার শাহিন ভাই কি করলো, তার বাবা বললো যে আচ্ছা বাদ দে শাহিন, এটা বাদ দে। এটা বললো দেখে সে বললো কি যে আব্বা তোমরা কি চাও না আমি বাংলাদেশে আসি। সে তার একটা ফ্যানে গামছা লটকানো, ফ্যানে গামছা বাঁধা, আর একটা নিচে চেয়ার দেওয়া, এই ছবিটা, সে এই কাজটা করে নাই কিন্তু এই ছবিটা সে তার বাবাকে দিছে, তার বাবা ভয় পেয়ে গেছে, তারপরে সে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে দেখাইছে। এখন আমরা দুইজন যেন নরম হয়ে যাই, মানে এর জন্য। তার ফ্যামিলিকে যখন এইটা দেখায়, তার বাবা আমাকে ফোন দিছে যে শিলা মামুনি তুমি কি আইসা পড়তে পারবো আমাদের সাথে। আমি বলছি যে হ্যাঁ। যেহেতু আমি এই চিন্তাটা করছি, এটা আমার মানে খুব বড় একটা ভুল জীবনের, এই ভুলটা আপনারা কেউ করবেন না। আমি সবাইকে এই মেসেজটা আমার এইটা থেকে দিতে চাই যে কারো বাবা মা যদি বলে যে তুমি কি আমার ছেলের কাছে আসতে চাও, তার মানে ধরে নিতে হবে এখানে কোনো না কোনো ঝামেলা আছে। তাদের ভিতরেও ঝামেলা ছিল, ঝামেলাটা আমি বলতেছি, ক্লিয়ার করতেছি। তো পরে কি করলো, আমি বলছি যে হ্যাঁ আমি যাব। আমি চিন্তা করছি নর্মালি ছেলের বাপ মাই যেখানে চাইতেছে, যেখানে প্রবলেম হয় ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে হয় না। আমার তো উল্টা হচ্ছে, ছেলের বাপ মাই আমাকে নিতে চাইতেছে, আচ্ছা ঠিক আছে আমি যাব, আমি রাজি হয়ে গেছি, হ্যাঁ আমি যাব।
আমি আগের দিন বাসায় খুব রাগারাগি খুব ঝামেলা করলাম কেন তারা এই কাজটা করলো। পরের দিন আমি কি করলাম, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমার খালাতো বোনের বাসা থেকে আমি চলে আসলাম। খালাতো বোনের বাসায় গেছি কেন, আমাদের বাসায় পানির লাইনে একটু প্রবলেম হচ্ছিল, পানির আসতেছিল না। আমার ছোট বোনকে নিয়ে আমি আমার খালাতো বোনের বাসায় যাই ঈদের 3 দিন পরে, রোজা ঈদের 3 দিন না 2 দিন পরে হবে। আমি ওই বাসা থেকে আমার ছোট বোনকে পিছন দিয়ে, মানে ওদের দরজা আমি পিছন দিয়ে আটকে রেখে আমি চলে আসি। আমার কে নিতে আসছে, আমার শ্বশুর আব্বা, আমার ননাস। তারা আমাকে বলছে এই গাড়িতে উঠো, আমি উঠছি ওরকম যেভাবে যেভাবে বলছে, কারণ আমি তো তখন ছোট না, আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমি বুঝি। ইভেন তারা আমাকে এটাও বলছে আমার পড়ালেখা আমার মতো চলতে থাকবে, তারা আমার পড়ালেখায় কোনো ইফেক্ট করবে না। তুমি আমাদের এখানে আসো, তোমার পড়ালেখা, তোমার সেমিস্টার, তোমার পরীক্ষা সবকিছু আমরা দেওয়াবো। যেহেতু এরকম আমাকে অফার করছে, তার মানে অবশ্যই ভালো কিছু হবে। আমি রাজি হয়ে আমি চলে যাই। আর আমি এখান থেকে প্রচেষ্টায় বাসে করে আমি মাওয়া যাই। মাওয়া থেকে আমার ননাস আর হচ্ছে আমার শ্বশুর আব্বা আমাকে রিসিভ করে নিয়ে যায় ননাসের বাসায়। ওইখানে একদিন থাকার পরে, 2 দিন থাকার পরে আমার আব্বা আম্মা জানতে পারলো যে আমি ওইখানে আছি। তারপরে তারা বলল যে ব্যবস্থা নেওয়া উচিত, এখন তারা আমাকে আনতে যাবে। তো তারপরের দিন হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে তুমি কি শাইনকে ভালোবাসো? আমি বলি কি হ্যাঁ, আর নাইলে কি আমি এখানে আসছি? বলে কি তুমি কি ওরে বিয়ে করতে পারবা? আমি বলছি যে এখন উনি তো কাছে নেই, আপনারা যেভাবে ভালো জানেন। আমি তো আর অত কিছু না। পরে ওনাদের কথা মতোই এখানে একটা মানে শরীয়তপুর বালুচড়া জায়গায় একটা কাজী আছে, উনি হচ্ছে আমাদের বিয়েটা পড়ায়। তাদের সাক্ষী হলো কে, আমার ননাসের কিছু আত্মীয়, তারা সাক্ষী হলো। বিয়েটা হলো, মানে ফোনে বিয়ে হলো, সে দুবাইতে, আমি বাংলাদেশে, আমার ননাসের বাসায় আমাদের বিয়েটা হয়ে গেল। এখন আমি আমার শাশুড়ি মানে শ্বশুর বাড়িতে আসবো। তা আমাকে আনতে গেছে কে, আমার বড় বোনের ননদ, সে হচ্ছে শরীয়তপুরের কাউন্সিলিং এখন। তো সেই আপা যখন আমাকে আনতে যায় যে শিলা আস, আমি বলছি না আপা আমি যাব না। আপনারা কেন আসছেন? বলে কি চল না, তোর আম্মু তোর মা অনেক কান্নাকাটি করছে, খালাম্মা অনেক কান্নাকাটি করছে। মানে ওনারা আমাদেরকে খুব ভালোবাসতো, খুব বলতে খুব নিজের বোনের মতো ভালোবাসতো। আমরা ছোটবেলায় খুব ভালো একটা সম্পর্ক তাদের মধ্যে ছিল, কারণ আমরা তো খুব ছোট ছোট ছিলাম, আপনারা তো খুব বড়, আমাদেরকে খুব ভালোবাসতো। শিলা তুই চলে আয়, দেখ পরে যদি হয়, এখন তো আসছিস, আচ্ছা তোর কথাই মাইনা নিবে, ওইটা প্রোগ্রাম করে হবে, অনুষ্ঠান হবে, তুই এখন আমার সাথে আস। আমি তাকে রীতিমতো এক ধরনের অপমানই করে ফেলছি, এটা অপমান না? তাকে আমি বলছি না আমি আপনার সাথে যাব না। পরে যাই হোক আপাকে আমি পাঠাই দিলাম, আমি আর যাইনি তাদের সাথে। তারাও একটু মনে মনে রাগ হইছে। পরে নর্মালি আমি আমার শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পরে কাজকর্ম যা আছে করতে থাকি। তাদের বাড়িতে বুয়া ছিল, এখন আর বুয়াও আসে না। তো এইটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কাজ নিয়ে আমি কখনো আসলে কাউকে অভিযোগ করতে চাই না। আমি কাজে কখনোই অলস ছিলাম না যে আমি অভিযোগ করব। তো নর্মালি আমার মতো আমি কাজ করতে থাকি, আমি থাকতে থাকি। হ্যাঁ, ওনার ছেলের সাথে ফোনে কথা বলতে থাকি। তারপরে হচ্ছে উনি যখন বাংলাদেশে আসে, আমাদের এই বিয়ে 9 মাস পরে আসে। 9 মাস পরে যখন আসলো, আসার পরই সে আসার 1 মাস পরে আমার অ্যাপেন্ডিক্সে ব্যথা উঠলো। এই থেকে আমার জীবনের মোড় ঘোরা শুরু হলো, যে আমার লাইফে বিপদ, আমার লাইফের যত ধরনের ঝামেলা। সে যখন বাংলাদেশে আসলো 9 মাস পরে, আমাদেরকে আবার একটা বিয়ে দিল। তার একটা ফ্রেন্ড ছিল শফিক ভাই বলে, হুজুর ছিল উনি। উনি আমাদেরকে লাইভে আবার আরেকটা কাবিন বিয়ের মতো করলো। তো বিয়ে হওয়ার পরে এবার আমরা আমাদের মতো সংসার করছি ভালোই। 1.5 মাস পরে আমার অ্যাপেন্ডিক্সে ব্যথা। তো হালকা হতো ব্যথাটা, খুব বেশি যে হতো তা না, যখন হতো খুব খারাপ লাগতো, তারপর আবার একা একা থেমে যেত। তো এরকম করে একদিন রাতে এত ব্যথা হয়েছে, মানে আমি থাকতে পারতেছিলাম না, সারা রাত আমি ঘুমাইনি। আমার মানে সারা শরীর নীলের মতো হয়ে যাচ্ছিল। আমি তো তাদের কাজ করেই যাচ্ছি, তাদের বাসায় সমস্ত ধরনের কাজকর্ম আমি করি। এখন যখন কাজকর্মগুলো করতেছি, উঠে প্রতিদিনের মতো আমি ওই দিনও উঠে কাজ করছি।
আমি হচ্ছে উঠে মানে থালা বাসন গুলা ধুইতেছিলাম আর হচ্ছে রান্না বসাবো এরকম টাইমে রুটি বানাচ্ছি। তো পাশে পাশের একটা আন্টি ছিল, আন্টি আসছে, আন্টি এসে বলতেছে যে বউর এই অবস্থা কেন, বলে কি যে কি জানি বলতেছে পেট ব্যথা। পরে আমার আর কলপারে যে আমাকে দেখে যে এগুলা ধুচ্ছি আর কাতরাচ্ছি, আমার চোখ মুখের দিকে তাকায় আন্টি বলতেছে যে কি হয়েছে বউ তোমার? আমি বলি কি আন্টি আমার অনেক পেট ব্যথা। পরে যে আন্টি বললো, দিশার মা তুমি কি বউটা মাইরা ফেলবা? তুমি এটা কি করতেছো? তুমি ডাক্তারের কাছে এখনো নাও নাই, রাতের থেকে এই অবস্থা এখনো ডাক্তারের কাছে নাও নাই, তুমি তো বউ মাইরা ফেলবা। এই কথা শোনার পরে আসলে উনিও পরে রিয়েলাইজ করছে যে আসলে আমি অসুস্থ। পরে আমার দিকে তাকাইলো, সে দেখলো যে হ্যাঁ সিরিয়াস আমি অসুস্থ। পরে আমাকে হসপিটাল নিয়ে যায়, হসপিটাল নেওয়ার পরে বললো যে অ্যাপেন্ডিক্স হয়েছে। আল্ট্রাসাউন্ড করার পরে হ্যাঁ বললো অ্যাপেন্ডিক্স হয়েছে, 2 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করে আসলে ওইটা যদি পেটের ভিতরে ফেটে যায় তাহলে আর বাঁচানো সম্ভব না। এমনি অর্ধেকটা ফেটে গেছে, জাস্ট হালকা একটু এক চিমটি পরিমাণ ছিল, ওইটুকুর জন্য আর কি এরকম অবস্থা হচ্ছিল। পুরো সারা শরীর আমার নীল হয়ে যাচ্ছিল। এখন সে বিদেশ থেকে আসা পরে সে করছে কি, তার একটা R15 বাইক ছিল, সে সেটা বিক্রি করে ফেলছে। তাই সে বিজনেস দিবে, সে একেবারের জন্য চলে আসে দুবাই থেকে বিজনেস দিবে। এখন সে ওই বিজনেসের টাকা থেকে টাকা নিবে, তারপরে নিচ্ছে আমার জন্য, টেস্ট করাচ্ছে, এই করাচ্ছে সে করাচ্ছে। এখন আমার শাশুড়ি আমাকে বলতেছে কি তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলো টাকা দিতে, তোমার বাবাকে বলো টাকা পাঠাইতে, তোমার ট্রিটমেন্ট করি, এখানে অপারেশন হবে। আমি বলি কি অসুস্থ অবস্থায় যে এখন আমার বাবাকে আমি কিভাবে বলবো, আমি কিভাবে বলবো যে আমাকে টাকা দেন, মানে এটা আমি মনে মনে ভাবতেছি। তারপর আমি ফোন দিছি, আমি তাদেরকেও বুঝতে দিইনি, আমার ফ্যামিলিকেও বুঝতে দিইনি যে আমার প্রবলেম হচ্ছে বা তারা প্রবলেম করতেছে। আমি মাকে ফোন করছি যে মা আমি তো অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, আমারে দেখতে আসো, আমার অপারেশন হইতে হবে, আমার কাছে টাকা নাই। বলে কি যে কেন টাকা? আমি বলি কি আমার আমাকে আইসা ঢাকা নিয়ে যাও, এটা ওনারা অফার করছে যে তোমার আব্বা মারে বলো আইসা তোমার ঢাকা নিয়ে যেতে। আমার মাকে আমি বলছি মা আমার আইসা ঢাকা নিয়ে যাও, আমি অনেক খারাপ অবস্থা, আমি অনেক, আমার খুব খারাপ লাগতেছে মা। পরে মা বলে কি যে তোর যে আমরা আনবো, তোরে আনলে তোর শাশুড়ি শ্বশুর আবার বলবে যে দেখ তুই ওইখানেই থাক, ওনাদের ইচ্ছা না হলে। এখন আমি তো আর আমার মাকে বলতে পারতেছি না যে মা উনি আমাকে বলছে যে তুমি ঢাকা যাও। পরে হচ্ছে আমার আব্বা মা দেখতে আসলো, তারা টাকা চাইছে, আমি ওইভাবে আর বলিনি। আমার আব্বা আমাকে এমনি টাকা দিয়ে গেছিল, কিছু টাকা, কিছু বলতে কি ভালোই টাকা দিয়ে গেছে, 5,000 টাকা দিয়ে গেছে। আর ওর কাছে দিছিল 5,000 মনে হয়, এই 10,000 টাকা দিয়ে গেছে। তারপরে তারা আমাকে ভালোই ট্রিটমেন্ট করছে, খারাপ না। যেটা আমার দ্বিতীয়বার অপারেশন করতে হয়েছে, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনটা দ্বিতীয়বার করতে হয়েছে। রাইট, আমরা এখান থেকে আবার আসবো। এই পরে যখন মানে ট্রিটমেন্ট করা হলো, বেশ ভালোই তারা ট্রিটমেন্ট করলো, আমার আব্বাও টাকা দিয়ে আসলো। তারপরে হচ্ছে যখন সুস্থ হয়ে আমি বাসায় আসি, আমি ঠিক হইনি, আমার পুরো শরীরে হাত পায়ে পানি চলে আসে। এটা কেন হয়েছে, আমার ভিতরে মানে যে সেলাই করছে ভিতরে গজ ছিল, মানে গজটা পেটের ভিতরে রেখে দিছে, আর হচ্ছে সুতা ছিল। এখন কোনো প্রকারেই ওটা শুকাচ্ছে না। অ্যান্টিবায়োটিক দিছে ওরা 2টা করে না দিয়ে এখন 3টা 4টা করে অ্যান্টিবায়োটিক দিছে। অ্যান্টিবায়োটিকের ইফেক্ট গুলো আর আমার শরীরে যাচ্ছে, কারণ যেহেতু আমি শুকনা, তারপরে হচ্ছে একটু আনহেলদি বা তেমন একটা শারীরিক কন্ডিশন আমার ভালো না, আমি নিতে পারতেছিলাম না অ্যান্টিবায়োটিক গুলো। 4টা করে অ্যান্টিবায়োটিক খেয়ে আমার শরীরে হাত পা পানি চলে আসে, একটা গোটা উঠছিল চোখের এখানে, তারপরে চোখটা মানে হঠাৎ করে ফুলে যায়, সারা শরীর ফুলে যায়, মানে জামা মোটা হয়ে গেছি, মানে প্রচুর মোটা হয়ে গেছি। মানে 1 ঘন্টার ব্যবধানে সারা রাত আমি ঘুমাতে পারিনি। সকালবেলা আবার আমাকে হসপিটাল নিয়ে ভর্তি করে। তারপরে যখন এইটা কমলো, আমার শরীরে মোটাটা আমি কমলাম, পানিটা কমছে, বাড়িতে নিয়ে আসার পরে 3 দিন পরে আমার ছোট ভাইকে ফোন করে আনানো হয়। আসলে আমার ছোট ভাইকে সহ আমার হাজবেন্ড আমাকে মানে মামার ওপারে দিয়ে আসে, ঢাকা চলে আসি। আমি আসার পরে এটা কেন ঠিক হচ্ছে না, আমার মা আবার আমাকে ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পরে এখানে ডাক্তারও মেডিসিন দিয়েছে, প্লাস হচ্ছে একটা ক্রিম দিয়েছে
এই কাটা জায়গাটায়। তো ক্রিমটা দিচ্ছি কিন্তু শুকাইছে, কিন্তু একটা ভিতর থেকে কেমন একটা সুতা বের হচ্ছে। আমি আঙ্কেলকে আবার যে দেখাইছি, আঙ্কেল দেখেন এটা সুতা। আঙ্কেল বলেন না এটা চামড়া। আমি বলছি আঙ্কেল এটা আমি সুতা মনে করতেছি, আপনি একটু দেখেন না প্লিজ, এটা আমার এটা শুকায় গেছে, কিন্তু চামড়া হলে তো শুকায় এটা পড়ে যাওয়ার কথা, এটা তো সুতা, টান দিলে আমার পেটটা সহজ চলে আসতেছে। পরে আঙ্কেল দেখলো যে হ্যাঁ আসলে এটা সুতা। তারপরে এটা আবার অপারেশন করলো, অপারেশন করে দেখলো এত বড় একটা গজ, আর খুব বড় একটা 6 ইঞ্চির মতো একটা সুতা। এটা আবার অপারেশন হওয়ার পরে আমি এখানেই থাকলাম কিছুদিন, ঠিকঠাক হয়ে আমি আবার শ্বশুর বাড়িতে যাই। এখন যাওয়ার পরে কাহিনী হচ্ছে তার ছেলে বিজনেস করবে, টাকা লাগবে। আমার শ্বশুর আব্বার কথাগুলো চলে আসলো। তারা এতদিন আমি যখন তাদের বাসায় ছিলাম টাকা নিয়ে প্রায় প্রচুর ঝামেলা হতো, তা আমি বুঝতাম না কিসের ঝামেলা। আমি আমার মতো কাজ করতাম, কাজ করে খায়া ঘুমায় পড়তাম, উঠে আবার কাজ করতাম, উঠে কাজ করে আবার ঘুমাতাম, এরকম একটা অবস্থায় ছিলাম। আমি যে তাদের ছেলের বউ, আজ পর্যন্ত আমাকে একবার মাদারীপুর সব ফ্রেন্ডদের সাথে, মানে ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ, 3 জন, আমি আর 2টা ভাইয়া ছিল, তাদের বউ, আমরা 3 জন, 3টা ফ্যামিলি আর কি মাদারীপুর গিয়েছি বাইকে করে। এই হচ্ছে আমার লাইফে আমার হাজবেন্ডের সাথে লং ড্রাইভ বলেন, ঘোরা বলেন, এইটুকুই। তারপরে হলো কি, এখন তারা বলতেছে যে আমার শ্বশুর আব্বা শেয়ার বা বিজনেসে ধরা খাইছে, তার জন্য তাদের টাকায় সমস্যা। কত টাকা লস খাইছে? 76 লক্ষ টাকা। আমি এখনো বিশ্বাস করি নেই, আমার বাবা মা এসে যে বলছে যে ছেলের বাবা জুয়া খেলে, আমি এখনো বিশ্বাস করিনি। আমি ভেবেই আছি যে না, হয়তোবা এই কথাটা সত্যি, যে শেয়ার বাজার এটারই মানুষ জুয়া বলে। একদিন হইলো কি, আমার শ্বশুর তখনও জুয়া খেলে। আমার ননাস 3 ভরি দিয়ে একটা গহনা বানাইছে। গহনাটা আমাদের এখানে একজনের বিয়ে হয়েছে, তার বিয়ে খেয়ে এখানে মানে আমাদের বাড়িতে আসছে, গহনাটা বাড়িতে রাখছে। এটা আমার শ্বশুর দেখে ফেলছে যে বাড়িতে রাখছে। সে করলো কি, সেই গহনাটা চাচ্ছে যে দিশার গহনা দাও, আমি আবার এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, আরো আরো টাকাও নিয়ে আসবো। আমার শাশুড়ি আমা বলতেছে যে না, আমি তো মরে গেলেও এটা দিম না। পরে প্রচুর মারলো আমার শাশুড়িকে। আমি মানে থাকতে পারিনি, আমি ঘরে আমি বলছি আব্বা আপনি আব্বা বাবা আপনি কি করতেছেন? সে আমার বলতেছে দেখো তোমার আমার মাইরা ফেললো, মাইরা ফেললো, আমার জুয়া করে মাইরা ফেললো জুয়ার জন্য। এই কথা যখন বলছে তখন আমি পুরোপুরি শিওর হয়েছি আসলে এটা এরকম, আর আমি ভুল ছিলাম। আমি বলছিলাম সবাই রাইট ছিল। আমি প্রথমে ধরলাম, পরে আমার শাশুড়ি আম্মা বলে কি, আমার যদি তুই আর একটা মাইর দেস আমি কারেন্টের ভিতর হাত দিব। সেই কারেন্টে মানে এরকম অবস্থা আমি জীবনও দেখিনি বাবা মাদের সাথে। আমার বাবা মা কখনোই এই ধরনের বিহেভ করেনি আমাদের সামনে। মানে আমি খুব ভয় পেয়ে গেছি, আমার শ্বশুর চেয়ার দিয়ে মারতে আসছে। পরে যাই হোক, এই এই সিচুয়েশন থামার পরে আমি জানতে পারলাম যে সে আদৌ সত্যি সে জুয়া খেলতো। 76 লক্ষ টাকা তার জুয়া। এই যে তখন হচ্ছে আমার শাশুড়ি বিস্তারিত আমাকে, ঝগড়ার পরে কান্নাকাটির পরে আমাকে বিস্তারিত বললো যে তোমার শ্বশুর জুয়া খেলা এত এত টাকা হারাইছে। আমি বলি কি আপনারা যে বললেন আমার শেয়ার বাজার, বলে যে এটা কি মানুষের বলার মতো কথা, বলো এটা কইছি তাতে কি হয়েছে। পরে গেল জুয়া খেলার কথা। এখন আমি পুরোপুরি শিওর হলাম যে সে জুয়া খেলে, আর তার ছেলে তো মদ গাঁজা আগেও খেত, যার কারণে তাকে বাহিরে পাঠায় দেওয়া হয়েছে, মাস্তানি করতো। তারপরে সে বাংলাদেশে যখন আসছে তখনও সে কি জানি খায়, এটা আমি জানি না, আমি চিনি না। আমি গাঁজা চিনছি তার কাছ থেকে, মানুষের কাছ থেকে শুনতাম গাঁজা, গাঁজাটা কি, এই গাঁজাটা কেমন আমি জানতাম না। রাতে আসতো সে খাবার খেতে, মানে অনেক রাতে আসতো, রাত 12টা 1টার দিকে আসতো। আমি বলতাম ভাত খাবা না, আমি তো না খেয়ে আসি। বলে না তুমি খাও, আমি খাবো না। আবার মাঝে মধ্যে বলতো যে আমি সবজি খেয়ে আসছি। সবজিটা কি আমার মাথায় ঢুকতো না, কিসের আবার সবজি। তা আমি ভাবতাম সবজি খেয়ে আসছে নর্মালি, হয়তো বা বাইরে থেকে ফ্রেন্ডরা মিলে মিলে সবজি ভাজি খেয়ে আসছে, রুটি খেয়ে আসছে। এখন আরেকদিন বাসায় ভাত খেয়েছে, বাসায় ভাত খাওয়ার পরে বলে কি আমি সবজি খেয়ে আসি। আমি বলি কিসের সবজি, বলে এ প্রতিদিন সবজি খায়। তারপরে যাই হোক সে তার মতো সবজি খেতে যায়, আমি তো আর জানি না সবজিটা কি। এরকম করে করে একদিন হলো কি, আমার তার প্রচুর ফোন আসে। মানে এর মধ্যে সে বাংলাদেশে আসা পরে আমার সাথে সে থাকার পরেও তার প্রচুর পরিমাণে ফোন আসতে থাকে। এগুলো কিসের ফোন? একটা ফ্রেন্ডের নাম্বার দেওয়া। আমার বললো যে মানে ইঙ্গিতের নাম্বারটা সেভ করা। আমার বললো এটা রাসেল। তা আমার সেন্সে এইটুকু কাজ করে নেই, রাসেল ভাইয়ার বাসা আমাদের পাশে।
রাসেল ভাই ওরা এত কেন ফোন দিবে, উঠতে বসতে প্রতিনিয়ত দেখা হচ্ছে প্রতিনিয়ত। এখন আমি বলি কি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হইতেই পারে। তা আমাদের আমাদের আবার নিয়ম কি ছিল, একদিন আমি একজন ফোন করেছে, শাশুড়ি আম্মার ফোনটা আমি ভুলে ধরে ফেলছি, উনি ছিল না, আমি রিসিভ করে আমি কথা বলছি। সে আমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করে বলে আমাদের বাসায় কেউ কারো ফোন ধরে না, তুমি কারো ফোন রিসিভ করবা না, যার যার ফোন তাড়াতাড়ি দিয়ে দিবা। তা আমি নর্মালি তাদের কথা মতোই শুনলাম, আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে দিতাম, আমি কখনো কানে নিতাম না, তার কোন ফ্রেন্ড না ফ্রেন্ড। আমি সব সময় গ্রামে ছিলাম দেখে আমি কালো হয়ে যাব বা আমার চুলগুলার ভিতর ময়লা ঢুকবে, আমি অ্যালার্জির প্রবলেম, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, এর জন্য আমি সব সময় হেজাব পরে থাকতাম, মাথায় ঘুমটা দিয়ে রাখতাম, মানে ওড়না পরেই হেজাবটা পরে থাকতাম অলওয়েজ অলওয়েজ। মানে ওই গ্রামে এখনো কেউ বলতে পারবে না যে শাইনের বোর চুল কেমন ছিল, কোকড়া না সিল্ক। আর যারা বাসায় আসছে তারা একমাত্র বলতে পারবে। তারপরে এরকম কাহিনী এটা হওয়ার পরে আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছে যে এরকম মানে সবজি খায় প্রতিদিন। আমি আমার শাশুড়ি আমাকে বলতেছি যে মা আপনার ছেলে তো প্রতিদিন সবজি খায় আসে। এখন সেও এটা বুঝে নেয়, আমার কাছে মনে হয়েছে সে এটা বুঝে নেয় যে কিসের সবজি। গেল এরকম তাদের ফোন আসে যায়, আমি তারে ফোন দিতাম, আমি বলতাম কে নাও তোমার ফোন আসছে, আমি বলি এত ফোন এটা কে দেয়, বলে এটা রাসেল ফোন করে। তা আমি তারে আর দ্বিতীয়বার কোশ্চেন করিনি যে রাসেলটা কে। তারপরে আমি আমি নিজেই ফোন দিতাম, গোসল করতে যেতাম ফোন নিয়ে দাঁড়ায় থাকতাম, এই তোমার রাসেল ফ্রেন্ড ফোন দিছে ধরো, আমি রিসিভ করবো, বলে না, সে নিজে রিসিভ করতো। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি শুয়ে আছি, বিকেলে আমরা ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আমি আমার হাজবেন্ড আমাদের রুমে, হঠাৎ করে একটা ফোন আসে, এই রাসেল ফ্রেন্ডই। আমি বলি কি তোমার এই ফ্রেন্ডটা এত জ্বালাইতে পারে? তখনই তৎক্ষণাৎ আমার মাথায় আসলো রাসেল ভাই তুই একটু আগে ওর সাথে কথা বলা গেল, তাহলে এখন আবার কি কথা। তারপর আমি মনোযোগ দিলাম ওই কথাতে যে কি আসে ওই পার থেকে কি কথা। যখন সে ফোনটা রিসিভ করছে এখন দেখি আমি চিকন কণ্ঠ, আমি তো রাসেল ভাইয়ের কণ্ঠ খুব ভালো চিনি, তার কোনো ফ্রেন্ডের সাথে আমি আজ পর্যন্ত কথা বলিনি। এই যে বললাম আমি মানে সবসময় হিজাব পরে থাকতাম, তেমন কেউ আমাকে দেখেও নাই, চিনেও না, জানেও না, ওদের এলাকার মানুষও তেমন একটা চিনতো না, কারণ আমি বাসা থেকে কখনো বের হতাম না। আমার মানে নিষেধ ছিল যে আমাদের গেটের বাইরে তুমি কখনো যাবে না, গেটের দরজার সামনে গেটের সামনে ঝাড়ু দিতে পারবা না, এরকম একটা কথা ছিল আমার। উঠানটা পাকা ছিল, সবসময় উঠান পর্যন্ত আমি ঝাড়া ঝাড়া দিতাম, ওই পর্যন্ত যেতে পারতাম না। পরে হচ্ছে সে আমাকে বললো কি যে আহ, এটা আমার ফ্রেন্ড হয়। আমি বলি কি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড তো ভালো। মনোযোগ দিয়ে শুনি সেই মেয়েটা ওই পাশ থেকে বলতেছে যে কি করতেছো, বলে আমি শুয়ে আছি বউরে নিয়ে, বলে তোমার বউ কি বুঝতেছে না, বলে কি না শুয়ে আছে, মানে একটা ছেলেদের মতো এই পাশ থেকে বিহেভ করতেছে। যখন আমি এটা শুনছি আমি ফোনটা নিয়ে নিয়েছি, আমি বলি কি ব্যাপার আপনি কে, বলে আমি ওর ফ্রেন্ড। আমি বলি আপনি ওর কেমন ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড আপনি লুকা লুকা কথা বলতেছেন, এটা কেমন ধরনের ফ্রেন্ড। ফোনটা আমি কেটে দিয়ে তারপরে হচ্ছে ওর সাথে আমি বোঝাপড়া করলাম যে এটা তোমার কেমন ফ্রেন্ড যে তুমি এরকম ভাবে কথা বলতেছো তার সাথে। ও বলে কি যে না আমার এটা একটা ফ্রেন্ড আছে। আমি বলি কি তুমি তো এতকাল আমার রাসেল বলছো এই ছেলেটারে, এই মেয়েটারে, এই কথাটা কেন বলছো, বলে ভয় বল নাই তুমি যদি ঝামেলা। আমি বলি ঝামেলা তো আমি কি করব, তুমি তো আমার দেখো আমি ঝামেলা করি। এই দিন থেকে শুরু আমি ওর সাথে তর্ক ধরা শুরু করছি, এর আগে আমি কখনো তাদের মতোই করে চলছি। যখন আমি জানতে পারলাম আমার শ্বশুর জুয়া খেলে, নেশাও করে, এই গ্রামে প্রত্যেকটা মানুষ জানে যে সে নেশাও করে জুয়াও খেলে, ইভেন তার কিডনি ড্যামেজ হয়ে গেছে অতিরিক্ত ড্রিঙ্কসে নেশাতে, এটা সবাই জানে। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড এরকম নেশা করে করে একদিন অনেক রাত করে আসলো, রাত 2টা বাজে গেছে, সে আর তার একটা ফ্রেন্ড, সে আমাকে বলল কি যে আমি ওর পুরানো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই, যে মেয়েটা ওর বউ হওয়ার কথা ছিল। আমি বলি কি কেন, ওই মেয়েটার কাছে এখন কেন যাবা, এই ভাবিটাকে কি কম। আর সব থেকে বড় কথা হচ্ছে লুকাই লুকাই কেন করো, তার মানে হ্যাঁ ওনার যেহেতু একজন আছে তোমারও একজন আছে, দুই বন্ধু দুইজনকে নিয়ে মাস্তি করতে যাইতেছো, বলেন না। সে আবার আমি তাকে কোন রকম ফোর্স করতাম না দেখে সে বলতো, ওই দিনের পর থেকে আমি একটু একটু ফোর্স করা শুরু করি তাকে। রাতে 1টার দিকে আসছে, তার বউ আমাদের বাড়ি থেকে গেটের শব্দ পাইতেছি যে সে খুলে নাই দরজা,
রাত 2টার দিকে আসছে, দরজা খুলতে বলতেছে, তার বউ তাকে দরজা খুলে দেয় নাই, যে না দরজা খুলবো না। বাড়ির শব্দ, ওরা অনেক রাত, আমি টেরও পাচ্ছি আমাদের বাসা থেকে যে দরজার নক করতেছে। আর ওই ভাইয়াটার বাবা মাও তাকে প্রশ্রয় দেয়নি এই বিষয়টা। রাত 2টার দিকে আসছে, বউ বলতেছে, ডাইরেক্ট বলে দিছে যে আপনারা কেউ দরজা খুলবেন না। এইটা তাদের কাছে মনে হয়েছে যে না, ওর বউ যেই শাসনটা করতেছে এটা ঠিক আছে। কিন্তু আমি উল্টা দিকে কি করলাম, আমি বললাম দরজাটা ঠিকই খুলছি, আমার হাজবেন্ডকে আমি ঠিকই ঘরে আসতে দিয়েছি। আমি আসার পরে বলছি যে তুমি কি কাজটা ঠিক করছো আজকে যে এইখানে গেছো? সে আমাকে ফোনে বলছে। আমি বলি কি তুমি তো এই কাজটা ঠিক করনি। তারপরে সে তার মতো খেয়ে টেয়ে ঘুমায় পড়ছে। তার মধ্যে ফোন দিল, ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে শাহিন তুই কি ঢুকতে পারছিস? ও বলে কি যে হ্যাঁ আমি তো ঢুকছি, আমি ঢুকে শুয়েও আছি। আমার বউ তো আমার ঢুকতে দেয়নি। বলে দেখ তোর বউ কেমন আর আমার বউ কেমন, এরকম একটা কথা সে বললো। কিন্তু আসলে তার বই রাইট, তারা এখনো খুব সুখে আছে, খুব সুখ নিয়ে তারা ভালোবাসা নিয়ে টিকে আছে। তাদের সংসারে 2টা বাচ্চা হয়েছে, 2টা মেয়ে বাচ্চা। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আরো ভালো থাকুক, আমি এটা চাই। কিন্তু ও এই জিনিসটা আমার দুর্বলতার থেকে নিয়ে ও করছে কি, ওই মেয়ের সাথে কন্টিনিউ সম্পর্ক করে গেল। তারপরে ঘটনা হচ্ছে আমি কনসেপ্ট করি। যখন শুনলো কনসেপ্ট করি, আমার শাশুড়ি আমার খুব রাগারাগি করলো, এখন কিন্তু তোমার একটা টাইম, তুমি যে বাচ্চা। আমি বলি কি এটা তো আমার অ্যাক্সিডেন্টলি হয়েছে। আসলে তাদেরও অবস্থা ভালো যাচ্ছিল না, আমি যে খুব একটা ভালো বলবো তাও না, ভালো যাচ্ছিল না। কিন্তু আমার শ্বশুর হচ্ছে একটা সরকারি চাকরি করতো, সেই দিক থেকে ভালো ছিল তারা। তার জবটা ছিল। এখন সে বিজনেস করবে। আমার হাজবেন্ড আমাকে বলতেছে তোমাদের বাড়ি থেকে টাকা আনো। প্রেশার ক্রিয়েট শুরু হয়ে গেছে। আমাকে আমার শ্বশুর হাজবেন্ড বলতেছে দেখো, ও পাশের বাড়িতে আরেকটা ভাইয়া ছিল, বলে কোভিডের বিয়ে হয়েছে, এরকম মেয়ের এই দিছে সেই দিছে। আমি বলি কি আমার বাবা মা এই দিত সেই দিত। মানে এখন তো আমি একটু একটু কথা বলি, মানে তর্ক ধরা শুরু করি। আমার দোষটা কোথায় এখন আমি আপনাদেরকে বলবো। আমার দোষটা হচ্ছে তর্ক করা। এই তর্কগুলো করে আমার জীবনে হুমকি নিয়ে আসে, প্লাস আরেকটা পার্সোনাল বিষয়, তাদের ফ্যামিলিক্যাল বিষয়, আমার লাইফটা নষ্ট হয়ে গেল। পরে কি হলো, হচ্ছে যে তারা বললো যে তাদের ছেলের টাকা লাগবে 5 লাখ টাকা। আমি বলছি যে না, ইম্পসিবল, আমি আনবো না। যেহেতু আমি তাদের সম্পর্কে এখন অনেক কিছু জেনে গেছি, তাদের মানে কিসের উপর লোভ বা কি। আমি বলছি না, ইম্পসিবল, আমি আনতে পারবো না, আমার বাবা মার কাছ থেকে আনতে পারবো না। বললো যে না তোমাকে আনতে হবে। আমি বলছি কি যে কেন আমি আনতে যাব? আমার বাবা মা যদি আনে 10 জনকে দেখাই দিবে, তুমি আমাকে আমার বাবা মার থেকে আবার আনো, তুইলে আনো, তাইলে দিবে। এখন ও বলতেছে রাগারাগি, প্রচুর রাগারাগি। পরে আমি বলছি কি আমার আমি তো তোমাকে কিছু বলতেছি না, তোমরাই শব্দ নিয়ে করলা। আমি কি হয়েছে তুমি কি বুঝতে পারছো? আমার সাথে তোমরা যেইগুলা করতে সেগুলো কি ঠিক করতেছো? আমাকে আমার ননদের হাজবেন্ড যৌন নির্যাতন করার চেষ্টা করছে। কখন হয়েছে? ও যখন বিদেশে ছিল। কথাটা আমি বলতে চাইনি, আসলে কথায় কথায় চলে আসছে। যখন ও বাহিরে ছিল, আমি আমার ননাসের বাড়িতে ছিলাম, আমার শাশুড়ি বাসায় চলে আসছি, শ্বশুর বাড়ি। তারপরে আবার আমি যাই। আমার ননদের একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল। আমি ওই বাড়িতে যাওয়ার পরে ওই বাচ্চাটা আমার দায়িত্বেই থাকে। বাচ্চাটা অলওয়েজ লালা পরে, ও কথা বলতে পারে না, তো আমার কাছেই থাকে। আমি ওই বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছি, এমন অবস্থায় সে করলো কি, রাতের বেলা আমি একটা ছায়া দেখতেছি। এখন আমি বলি কি এটা কিসের ছায়া? যখন হাতটা আমি এরকম করলাম, তার স্যান্ডো গেঞ্জিতে লাগছে। আমি বলি কে কে? বলে এই চুপ চুপ, এটা বলে সে চলে গেছে। তখন তো আমার হাজবেন্ড বাহিরে ছিল, আমি ওকে বিদেশ ফোন দিছে সাথে সাথে যে আমার সাথে দুলাভাই এই কাজটা করতে চাইছে, বলে তুমি দরজা আটকায় দাও, সিটকে নিয়ে আটকে দাও। সে আবার পাশের রুমে টিভি চলতেছিল, টিভির লাইটের আলো আসতেছিল, তারে দেখাও গেছে, পুরো স্পষ্ট আমি দেখছি। তারপরে হচ্ছে ও আমারে বললো কি দরজা আটকে দাও, আমি দরজা আটকে দিলাম। ভোর 5টার দিকে ও আমারে বললো এবার বাসায় চলে যাও, ওর দুলাভাইয়ের উপর রাগ হইছে।
ভোর 5টার দিকে উঠে যখন আমি চলে যাবো, আমার ননা নামাজ পড়তে উঠে আমার বলে কি যে কি হয়েছে, কই যাচ্ছিস? আমি বলি কি আমি বাসায় চলে যাবো আপা, আমি এখানে থাকবো না। কান্নাকাটি করতেছি। বলে কি যে কেন তুই থাকবি না কেন? আমি বলি কি জানা আমি এখানে থাকতে পারবো না, আমি বলতে পারবো না। আমি আবার ভয় পাচ্ছিলাম যে আপা যদি আপার সংসারটা ভেঙে যায়, এই কথা ভেবে আমি চলে আসছি। আর আমার শাশুড়িকে আমার হাজবেন্ড অনেক রাগারাগি করে যে মেয়ের জামাই এমন চরিত্রহীনা হয়েছে কেন। পরে আমার শাশুড়ি, আমি বাড়িতে যাওয়ার পরে সে আমাকে সহমর্মিতা না জানিয়ে সে আমাকে বলতেছে তুমি কি এই কাজটা ঠিক করলা? তুমি যে একজনের ভাই বোনের সম্পর্ক নষ্ট করলা। আমি তখন বলছি, মানে মা, ভাই বোনের সম্পর্কটা আপনি দেখলেন, আপনি একটা মেয়ের ইজ্জত দেখলেন না। ধরেন আজকে আমার সাথে একটা কিছু হয়ে যেত, তখন আপনি কি করতেন? ভাই বোনের সম্পর্কটা আমি টিকিয়ে রাখতাম। পরে আমার হাজবেন্ডকে আমি এই কথাটা আবার জানাই যে মা আমাকে এই কথা বলছে। তারপরে এই কথাটা আমার শাশুড়ি আমার ননদকে বলে, ননাসকে বললে ননাস তার হাজবেন্ডের চরিত্র সম্পর্কে জানে, কারণ তার অবস্থা ভালো না। সে একটা বিমা কোম্পানিতে চাকরি করে আর বিভিন্ন মেয়েদের নিয়ে এই কাজটা করে। সে নিজে আমাকে বলছিল, মুখে ভেঙে বলছে। পরে আপা যখন এই কথাটা বলে ওনাদেরকে যে তুমি কি এই কাজটা করছো, ওনাকে বলে ভাইয়াকে, ভাইয়া নর্মালি বলে, দুলাভাই বলে না আমি এই কাজটা করিনি। পরে যখন কোরআন শরীফ সামনে আনছে তখন সে চুপ হয়ে গেছে। পরে আপা রাগ হয়ে আমাদের বাড়িতে চলে আসছে, আইসা আমারে বলছে যে ওনার মারে আমার সামনে বলছে যে হ্যাঁ মা, এই ঘটনাটা সত্যি, হ্যাঁ ওই কাজটা করছে। তারপরে আমি ওরে ওই দিন যে এই কথাটা বলছি যে দেখো আমার সাথে এরকম কাহিনী ঘটতেছিল, আমি কি এখনো কথা বলবো না? তোমরা কি পাইছো আমাকে? এইটা বললাম কেন, সে আমাকে প্রচুর পরিমাণে মারধর করছে। আমি কনসেপ্ট অবস্থায় সে আমাকে প্রচুর পরিমাণে মারধর যখন করলো, আমি আমার ফ্যামিলিতে কিচ্ছু জানাইনি। আমার শ্বশুর আমার ফোনটা ভেঙে ফেলে। তারপরে টাকা পয়সা প্রেশার আসতেই থাকে। আমি আমার বাবাকে বলছি যে বাবা ওরা তো টাকা চাচ্ছে, টাকা দিতে হবে। আমাদের আবার গ্রামে মানে একটা গাছের বাগান আছে, বিশাল বড়, অনেক বড়। সেই বাগান থেকে আব্বা বলছে যে আচ্ছা ফার্নিচার বানাইতে হলে ওখান থেকে আমি কাঠ টাঠ সব দিব না, গাছ দিব না, ওখান থেকে অনেক ফার্নিচার হবে। এখন আমি বলছি যে না, আমি এখন ব্রেকে দাঁড়াইছি যে না, আমাকে যদি তুমি ওই বাড়ি থেকে আনো উঠে, আমার বাবা দিবে, আনলে দিবে না। পরে ও যখন বিদেশ থেকে আসলো, ও আমাদের বাসায় গেল, আমার অপারেশনের পরে আমাদের বাসায় গেল। আমাদের বাসায় যে প্রথম ও যখন যায়, নর্মালি ওকে একটা মানে আংটি দেওয়া হয়, 4 আনা আংটি দেওয়া হয় আমাদের বাসা থেকে। আর ওর মামাকে কাপড় দেওয়া হয়, ওকে কাপড় দেওয়া হয়। আবার আমরা চলে আসি গ্রামে, আবার চলে আসি। আমি ঢাকায় আসি আমার ইডেনে, তখন আবার চলতেছে ভর্তি হওয়ার ডেট, মানে আমি ভর্তি হব কলেজে, এর জন্য আসি। তখন আসছি, পরে আমার শাশুড়ি প্রচুর পরিমাণে আমাকে প্রেসার দিতেছে আর ডিরেক্ট বলে দিচ্ছে আমার বাড়িতে যদি থাকতে হয় তুমি পড়ালেখা করবা না। আমাকে ডিরেক্ট ওই কথা বলছে। এখন আমি চিন্তা করছি যে আমি তাহলে কি করব, আমার পড়ালেখাটা রাখবো নাকি। আমি করলাম কি, আমার একটা কলেজের টিচারে দিয়ে ফোন দিলাম। আমি কলেজে ছিলাম তখন। আমার একটা দেবরকে দিয়ে আমাকে পাঠানো হয়েছে ভর্তির জন্য, মানে আমার বাসা থেকে টাকা দিবে এরকমও কথা বলছে আমার আম্মা, যে আমি শিলার পড়ালেখার সমস্ত খরচ দিব, আপনারা ওরা পড়তে দেন। তারা তো একটু রাজি হয়েছে। আমি এখানে যখন পরীক্ষায় ফি দিতে আসি, তখন হচ্ছে আহ ওনারা ভাবছে যে আমি আর যাব না। পরে বললো যে বাড়িতে আসো, কথা আছে। বাড়িতে গেলাম, ডিরেক্ট বলে দিয়েছে যে তুমি যদি পড়ালেখা করতে চাও আমি আর তোমাকে আমি আবার ম্যাডামকে দিয়ে ফোন দেওয়াইছি। ম্যাডাম বলে যে দেখেন ও শিলা তো এখানে ফি টি বাকি আছে, ও এক্সামটা দিক, এটা ওদের ফার্স্ট ইয়ার। আর আমাদের ইডেন মহিলা কলেজটা তো 7 কলেজ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির কাছে আমাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর ও যদি এখন রেজিস্ট্রেশন না করে তাহলে তো প্রবলেম হবে, আমরা এরকম করে ফেলবো। সে বলে যে আচ্ছা করে ফেলেন, আপনারা যা করা করেন। একদিন ফোন আসলো আমার কলেজ থেকে, মানে আমাদের ক্লাস টিচার ফোন দিল। সে ক্লাস টিচার বলতে আমার ফ্রেন্ডকে দিয়ে আমি ফোন দেওয়াইছি যে ফোন দিয়ে কিছু হয় নাকি। ও কখন ফোন দিয়েছে আমি জানি না। কলেজ থেকে যখন ফোন দিল, আমার শাশুড়ি আম্মা ফোনটা ধরে বলল কি যে আমি শিলার মা, আমি অনেক অসুস্থ, শিলার পড়ালেখা করবে না। আমার কলেজের পড়ালেখাটাও সে বাদ দিয়ে দিল, আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে যদি পড়ালেখা করো আমার বাড়িতে থাকতে পারবে না। তো গেল ভালো কথা, আমার পড়ালেখাটাই নষ্ট করে ফেললো। আমি আর পরীক্ষা দিতে পারলাম না, আমি আসিও না। এখন যখন আমার বেবি কনসিভ হয় 5 মাসের মাথায়, তখন যে
একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে আমার ননদের বাচ্চারা বেড়াতে আসে। আমার ননদ 15 দিন হচ্ছে বাবা বাসায় থাকে, 15 দিন নিজের বাসায় থাকে। কারণ ওনার শাশুড়ি হচ্ছে 10 দিন ওনার বাসায় খায়, তো 5 দিন আগে উনি যায়। তো এই রকম উনি এই বাসায় 15 দিন, ওই বাসায় 15 দিন থাকার কালীন ওনার যে প্রতিবন্ধী বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার কাছেই থাকে। আমি ওর গোসল মানে সে করে কি, সকালে উঠে তার 2 ছেলেকে নিয়ে স্কুলে যায়, ঘোরাফেরা করে, এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার খালাদের বাসায় যায় বেড়াতে। তো মাঝে মধ্যে ওই বাচ্চাটাকে নেয়ও না, একেবারে নেয় না, আমার কাছেই থাকে ওই বাচ্চাটা। গোসল, খাওয়া দাওয়া, হাগু হিসু সবকিছু আমি মেনটেন করছি। এখন ওই বাচ্চাগুলা করছে কি, আমি 5 মাসের, ওরা 3 ভাই খেলতেছে, আমার শাশুড়ি আর ননাস তারা মার্কেটে গেছে বেড়াইতে। যখন মার্কেটে বেড়াতে গেল তখন হচ্ছে আমি বাড়িতে ওদেরকে সামলাচ্ছি। সামলানো অবস্থা আমার শ্বশুর পাশের রুমে শুয়ে আছে। ওরা করলো কি, একটা দিয়ে ঝাড়ু দিয়ে আমার পেটে বাড়ি দিছে। তো আমি খুব ব্যথা পাচ্ছিলাম, আমি বলিনি, আমার চোখ মুখ লাল হয়ে গেছে। শাশুড়ি আসছে পরে বলে কি এরকম কেন তোমার অবস্থা? আমি বলি কি যে মা আমি ব্যথা পাইছি। বলে কিভাবে? পরে ওরা এই 3 ভাই যে মারামারি করছে, তো মেজোটা বলতেছে যে নানু শাহেদ খান হচ্ছে মাম্মারে এখানে ঝাড়ু দিয়ে বাড়ি দিছে। আমার শাশুড়ি আমাকে একটা গল্প শুনাইলো, শাহিন যখন পেটে ছিল 9 মাসের, আমি মাঠে গেছিলাম, এমনি দূর থেকে একটা বল আমার পেটে লাগছে, আল্লাহর রহমতে আমার কিছু হয়নি। তারপরে আমি বুঝে গেছি, তার ইঙ্গিতপূর্ণ কথাতে আমি বুঝে গেছি যে কি বোঝাতে চাচ্ছে। আমি চুপ হয়ে গেছি, আমি আর কোনো কথা বলিনি। এইভাবে করে যখন যাচ্ছিল আমার দিনটা, একদিন হঠাৎ করে আমার রুমে রাতের বেলা তারা কেউ নেই বাসায়, সন্ধ্যার দিকে আমার শ্বশুর শাশুড়ি পাশের রুমে শুয়ে আছে, আমার হাজবেন্ড আর তার বোন বাড়িতে নেই, আমার দেওরও বাড়িতে নেই। দেওর তখন মালয়েশিয়া থাকতো, উনিও চলে আসে মালয়েশিয়া থেকে। তখন বাচ্চাগুলা আমার সাথে ঘুমাবে, আমার শ্বশুর আমাদের রুমে দিয়ে গেছে। একটা বাচ্চা তার ছোট বাচ্চাকে কোলে করে আমার কোলে দিয়ে গেছে, আর বড় বাচ্চাটা আমাদের খাটটা একটু উঁচু ছিল। মেজো বাচ্চাটা খরগোশের মতো লাফ দিছিল। যখন খরগোশের মতো লাফ দিছে, হাঁটু 2 হাঁটু একসাথে করে বাচ্চাটা পাঞ্চ খেয়ে পড়ে গেছে, বালিশে পাঞ্চ খেয়ে নিচে পড়ে গেছে। নিচে আবার পাপোশ ছিল। ও নিচে যখন পড়ে গেছে, ও ব্যথা পায় নাই, ও উঠে আবার শুইছে। আমার শ্বশুর দরজা থেকে বের হতে না বের হইতে ও ব্যথা পেয়েছে। আমার শ্বশুর আবার এসে বলে কি ভাই পড়ে গেছো? বলে হ্যাঁ। ও আবার উঠে ঘুমাইছে। সকালবেলা এখন আমার হাজবেন্ডকে আমি নাস্তা দিই, সে নাস্তা খায় না। আমি বলি নাস্তা খাও না কেন? ভালোই। তারপরে সে না বলে আমার ভাল লাগতেছে না, এমনি খাবো না। তখন আসলে কিছু বলে নাই, সে নাস্তা পানি করে ভালো আমার সাথে সব ভালো কথাবার্তা বলে পানি টানি খেয়ে বাসা থেকে গেল গা। দুপুরে যখন আসছে তাকে আমি ভাত খেতে সাথে, সে ভাত খায় না। আমি বলি কি হয়েছে, তুমি ভাত খাও না কেন? সকালে ভালোই নাস্তা করলে না, পানি উনি যা খাইছো, বিস্কিট খেয়ে গেলা, বিস্কিট তো খায় না, পানি খেয়ে গেছো, তাহলে এখন কি সমস্যা হয়েছে? তুমি সকালে ঠিক, দুপুরে ঠিক নাই। এখন তো আমি একটু একটু কথা বলি, তর্ক ধরি, বলে যা যা যা, তোর সাথে আমার কথা নেই। আমি বলি কি এই ধরনের কি ধরনের বিহেভ, এটা কেমন ধরনের ব্যবহার করতেছো? ব্যবহার ঠিক করো। তোর ব্যবহার ঠিক আছে, আমার এইটা বলে আমার মানে মাথায় একটা গুতা দিয়ে বলতেছে যে তোর ব্যবহার ঠিক আছে, তুই আমার ভাগনারে ফালাই দিছিস কেন রাতে? আমি বলি ও আচ্ছা এই কাহিনী। আমার বোন এখন গেছে গা। মানে ওই আমার ননদ সকালে তার ভাইয়ের সাথে দেখা করে, ভাইয়ের দোকানে দেখা করে তার ভাইয়ের কাছে বিচার দিয়ে সে চলে গেছে। আমি তার ছেলেরে ধাক্কা মেরা ফালাই দিছি, প্রচুর মারলো আমাকে, অনেক মারলো। মানে আমি তখন 5 মাসের প্রেগনেন্ট। মানে এমন ভাবে মারছে, পাশের বাড়ি থেকে আমাদের ভাড়াটিয়া যারা ছিল তারাও চলে আসছে, আয়সা তারে সরাইছে। সে মানে সে দা নিছে, কোপা দা নিছে, আজকে ওরে মাইরেই ফেলবো। আমার বুকের উপরে বৈশা রইছে। পরে হচ্ছে ওর মা ওরে ধাক্কা মেরা সরাই দিয়া বলে তুই কি মাইরে ফেলবি নাকি? বলে আজকে ওরে মাইরেই ফেলবো। পরে আমি বলছি, আমি রাগ হয়ে, আমি অনেক রাগ হয়ে আমি বলছি, এই বাসায় 3টা মুরব্বী মানুষ ছিল, আপা, মা আর আব্বা, বাবা, এই 3জনে আমি কোরআন শরীফ ধরাবো। তারপরে যখন আমি এই কথাটা বলছি তখন তারা ক্লিয়ার হয়ে গেছে যে আমি ধাক্কাটা দিইনি। পরে আমার শাশুড়ি আমাকে মাথায় হাত বুলায় বুলায় বলতেছে থাক মা থাক, বড় মানুষ এটা বললে ধরে রাখতে হয় না। তখন আমি বললাম যে ও বড় মানুষ, মিথ্যা কথা বলে মাইর খাওয়াইতে পারে তাই না? এরকম মিথ্যা কথা বলে মানে এরকম অবস্থা যে একজন মাইরা ফেলার মতো এই অবস্থা করে। আপনাদের এটা কেমন ব্যবহার? আপনার শুনি। আচ্ছা, এরপরে হচ্ছে
যখন আর কি আমাকে মারধর করা হলো, আহ, পরে ও আমাকে রাতের বেলা বুঝাইলো, দেখো বড় মানুষ কিছু বললে এটা কিছু নিতে হয় না। আমি ওরেও বললাম এই কথাটা, সেম কথাটা, যে বড় মানুষ যদি মিথ্যা কথা বললে মার খাওয়ায় সেটা অনেক কিছু হয়। তারপরে এই জিনিসটা আমি প্রমাণও করছি। যখন আমার ননাসের ছেলেগুলো পরে বেড়াতে আসছে, আবার 2-3 দিন পরে আমি ওরে বললাম যে বাবা আমি তোমাকে চকলেট দিব, তুমি মাম্মাকে অনেক ভালোবাসো না? বলে কি হ্যাঁ। আমি বলি কি তোমার মামা তো আমাকে অনেক মেরেছে, তুমি সত্যি করে বলো যে আমি কি তোমাকে ধাক্কা দিয়েছিলাম না, তুমি একা পড়ে গেছো ওর মামার সামনে। পরে সে নিজে বলল যে না, আমি পড়ে গেছি। আমি বলি কি বাবা তোমার, ওর সামনেই আমি এই কথাটা স্বীকার করাচ্ছি বাচ্চাটাকে। আমি বলি সত্যি করে বলো তো বাবা, তোমাকে এই কথাটা কে বলাই দিছে, কে বলছে তোমার এই এই যে আমি ধাক্কা দিছি? মানে ওই বাচ্চাটা আবার এরকম বয়সের ছিল, তখন 10 বছর বয়স ছিল, 10-11 বছর। ও 3জনকেই বাঁচাইতে চাচ্ছে, একবারও বলে মা বলছে না, না না, নানা বলছে না, নানু বলছে, এই ধরনের বিহেভ করতেছিল। পরে আমার হাজবেন্ড পুরোটাই ক্লিয়ার বুঝে নিল। তারপরে আমি বললাম যে দেখো, মানে তুমি কি চাইতেছো আমি জানি না, আমার এই অবস্থায় তুমি যে মারলা তো এই কাজটা ঠিক করলা না। আমি আর বেশি কিছু বললি নেই। এখন আমাদের বাসায় প্রায়ই একটা লোক আসতো, যখন আসতো আমার শাশুড়ি কিছুই বলতো না, যে কে আসবে কি আসে বিষয় কে উনি। তো বলতো কি যে ভাত বেশি রান্না করো। আমি ভাত বেশি রান্না করতাম, তরকারি বেশি রান্না করতাম। আর বলতো একটা ভাগিনা আসবে, এই ভাগিনাটা কে তা মানে পরে ক্লিয়ার হয়েছি ভাগিনাটা কে। আমাদের পাশে পাশে যে ভাড়াটিয়া ছিল, তার একদিন হঠাৎ করে তার সাথে ঝগড়া লাগছে। মানে ভাড়াটিয়াটা হচ্ছে তার 2টা ছেলে মেয়ে ছিল, আর আঙ্কেল হচ্ছে স্টিলের কাজ করতো, মানে দোকান ছিল ওনাদের স্টিলের। আমাদের পাশের ভাড়া থাকতো, আমাদের পাশে বলতে আমাদেরই শ্বশুরের 2টা বাড়ি ছিল, একটাতে আমরা থাকতাম আর একটা ভাড়া থাকতো, ভাড়া হতো না। যখন ওই ভাড়াটিয়া মহিলা ঝগড়া করে আমার শাশুড়ি আম্মার সাথে, একদিন সকালে বলতেছে আপনি কি ভালো মহিলা, আপনি তো বইলেই নেন যে ছেলের বউরে দিয়া ফরজ কাপড় ধোয়ান, আপনি আপনি কেমন মহিলা? যেই দিন সে এই কথাটা বলে আমার আসমান ভেঙান মানে পড়ে, যে মানুষ কতটা নিচু হইলে এই কাজটা করতে পারে। পরে যখন এই কাজটা উনি করলো, আমি আর কিছু বলি নাই যে না এরকম। আমি জাস্ট অবাক হয়ে তাকায় ছিলাম যে মানুষ এত নিচে নামতে পারে। আমি এত ভালো জানছি তাদেরকে। আমার শ্বশুর মানে শাশুড়ি মুখের সামনে পানির গ্লাসটা পর্যন্ত আগায় নিছি। আমি ঢাকা শহরে থাকছি, আমি কখনো গ্রামে যাইনি, সেই মেয়ে আমি গ্রামে মানে এত সুন্দর করে কাজ করছি, মানে কেউ বুঝতেও পারেনি যে আমি শহরের মেয়ে। মানে গ্রামে যে মেয়েগুলা থাকে মডার্ন, আমাদের পাশে বাড়ি একটা বিয়ে হয়েছে ভাবির, ওরই একটা ফ্রেন্ডের বউর বিয়ে হয়েছে, সে কাজ করতে যে তার কালির পাতিল দিয়ে যখন ধুইতে যায় তার কপালে মাথায় সব জায়গায় লেগে যায়, কিন্তু আমার কখনো এগুলা লাগে না। হাত কাটে নাই, পা কাটে নাই, পুড়ে নাই, কিছুই নেই। আমি খুব নর্মাল ভাবে খুব সুন্দর করে কাজ করছি। কিন্তু ওদের এইগুলা হইতো, ওরা বলতো কি যে আপনি কি সুন্দর গুছায় কাজ করেন, সবাই আমার প্রশংসা করতো। বৃষ্টির মধ্যেও আমি কাপড় ধুয়ে মানে কাজ করছি, মানে এত কাজ করছি, একটা বাড়ির সমস্ত কাজ করছি। তারপরে আমার যখন অসুখ ছিল তখন তারা কিছুদিন বুয়া রেখেছিল, একটা আপা ছিল, শাহিদা আপা ছিল, সেই আপাকে রেখেছিল। আপা আবার এসে দেখতো সব কাজ হয়ে গেছে, আমি করে ফেলতাম, এরকম ছিল। পরের ঘটনাটা হচ্ছে 7 মাস যখন আমাকে দিয়ে যাবে আমার শাশুড়ি, তো তার যে আমাদের আরেকটা ভাড়াটিয়া ছিল, 2টা ভাড়াটিয়া ছিল, একজন মানে অনেক দূর দেশের একজন ভাড়াটিয়া ছিল। আমি যখন চলে আসবো, আমাকে 7 মাস প্রেগনেন্সি আগের দিন পহেলা বৈশাখের দিন, আমি পহেলা বৈশাখের পরের দিন আসছি। পহেলা বৈশাখের দিন আমার ইতালি থেকে আমার একটা ভাসুর আসবে, তার নামটা আমার খেয়াল নেই। তারা আসবে দেখে আগের দিন আমাকে বলছে যে সবকিছু কাইটা কুইটা, আমি আগের দিন রাতে পেঁয়াজ আদা রসুন যত কিছু বাটা কাটা আছে সবকিছু করে রাখছি, আর বলছি মা সকালে উঠে আপনি রান্না করেন, আমার তো শরীর ভালো লাগতেছে না। বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি কাইটা এটা রাখো। সমস্ত কিছু করার পরে ভোর 6টার দিকে যখন উঠে আমি তারে গুছাই দিছি, সবকিছু রান্না করে নিয়ে দিছি, উনি বলতেছে কি আমার শরীর ভালো লাগে না, আমি শুয়ে থাকি। উনি এমনিও বলতো, ওনার সবসময় নাকি শরীর ব্যথা মাথা ব্যথা এগুলা কাহিনী করতো। উনি গ্রামের প্রত্যেকটা মানুষ জানে সে অসুস্থ। এই অসুস্থ সবাই বলে যে দিশার মা সারা জীবন অসুস্থ, দৌড়ায় দৌড়ায় বেড়ায়,
বোনের বাড়ি, এই বোনের বাড়ি, ওই বোনের বাড়ি, বাপের বাড়ি দৌড়ে বেড়ায়। আর ঘরের ভিতর গেলেই হ্যাঁ অসুস্থতা শুরু হয়ে যায়, এটা গ্রামে সবাই জানে। সে আর আমার শাশুড়ি এত মডার্ন ছিল, সে সেই আমলে অনেক মানে এটা সে নিজেই আমাকে গল্প করতো। সে হাতা কাটা ব্লাউজ পরতো, মানে গ্রামের মহিলা হয়েও সে এইগুলো করতো। সেটা সে খুব গর্বের সাথে বলতো, আর সবাই বলতো। আর বাড়ির আশেপাশের ভাবিরা এসে বলতো যে কাকি, আমাদের কাকি হচ্ছে মডার্ন কাকি, আমাদের কাকি হচ্ছে অনেক স্মার্ট কাকি, কাকি এরকম ছিল, কাকার আর কাকির ভালোবাসা এই সেই, মানে অনেক কথা বলতো। আমি মাকে বললাম যে মা আপনি একটু রান্না করেন, বলে না আমার শরীর ভালো লাগে না। নর্মালি তার শরীর ভালো লাগে না, আমি তো তার ছেলের বউ, কাজ করতেই হবে। পরে আমি আমার মতো করে সকাল 6টা থেকে কাজ করা শুরু করি। সকালে নাস্তা খেয়ে আমার সেই ভাসুরকে তারা জায়গা দেখাইতে নিয়ে যাবে, জায়গা কোথায় নাকি জায়গা রাখছে কি আসে বিষয়। তারা চলে গেল, আমার বললো কি তুমি দুপুরে যোগাযোগ করো আর টুকটাক ভাজি টাজি করো, আমি আইসা রান্না করব। এখন দুপুরে ওনারা আসতে আসতে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। 20 জন 25 জন বাচ্চা কাচ্চা নিয়ে 25 জনের রান্না আমি একা হাতে করছি। বুয়া ছিল না, কিছু ছিল না। বুয়া আসবে পরে হাঁড়ি পাতিল ধুইতে। তো এই মানুষগুলার রান্না বান্না আমি একটা 7 মাসের প্রেগনেন্সি মহিলা হয়ে যখন করছি, সারা দিন তারা দুপুরে খাওয়া দাওয়া করলো, তারা সন্ধ্যায় নাস্তা করলো, রাতে খাওয়া দাওয়া করে সবাই যখন চলে গেছে রাত 9টার দিকে, আমি আমার হাজবেন্ডকে বলতেছে আমার তো শরীরটা ভালো লাগতেছে না, তুমি কি আমার শরীরটা একটু টিপা দিবা? আমি কি তোমার বুয়া হই? তুমি কি ধরনের কথা বললা? এটা এটা কি ধরনের কথা? মানে হাজবেন্ড কি কখনো শরীর, আমাকে কি আমার অনেক জ্বর আসছে, আমার অনেক জ্বর আসছে, তুমি আমার একটু আমার শরীরের মধ্যে একটু ভার কিছু দিয়ে রাখো। কোলবালিশ দিয়ে রাখছে, নিজে একটু বইসা ছিল, পায়ের ইসে বইসা টিভি দেখছে। আমি বলে কি যে একটু করো না, বলে কি না আমি পারবো না। পরে আর এরকম কিছু হয়নি। সকালবেলা আমার শাশুড়ি আমাকে দিয়ে যায়, দিয়ে গেছে আমাকে 1 টাকা হাতে দিয়ে যায়। টাকার গুলো কি ছিল, আমার যখন প্রেগনেন্ট আমি শুনতে পাই, জানতে পাই, তখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলি কি যে তুমি আমাকে 10-20 টাকা করে দেওয়া শুরু করো, আমার টাকা আমি জমাবো। পরে ওই থেকে ও আমাকে একটা ছোট্ট ব্যাংক ছিল আমার কাগজেরই, ওর একটা পারফিউমের বক্স ছিল, ওটা কেটে আমি কস্টেপ দিয়ে ব্যাংকটা বানাই। ওইটার ভিতর আমার 3,000 টাকা হয়। 3,000 টাকা আমাকে আমার শাশুড়ি রেখে যে বলে কি ওই টাকা দিয়ে তুমি হরলিক্স কিনা খাইও আর ট্রিটমেন্ট করো। 3,000 টাকা 7 মাস কালীন আমার বাবা বাসায় আমাকে রেখে যায়, আমার জমানো টাকাই আমাকে দিয়ে যায়, আর 1 টাকাও সে দেয় না, টাকাও দেয় না। তারপরে নর্মালি ওই 3,000 টাকা আমি কি করব? আমার বাবা মাও আমার কাছ থেকে টাকা চায় নাই যে তোর ট্রিটমেন্ট করতে হবে, তারাই কন্টিনিউ করলো আমার ট্রিটমেন্ট, আমার বাচ্চার মানে টেস্ট করানো, আল্ট্রাসাউন্ড করানো, যত কিছু আছে। একটা সময় হলো কি, যখন আমার বেবি হবে, ডেটটা হচ্ছে 2016-র 4/7, এই টাইমটাতে মানে জুলাই মাসের 4 তারিখে 2016-তে আমি যখন বাচ্চা হবে, আমি ওকে ফোন করি, আমার শাশুড়িকে ফোন করি ভোর 4টা নাগাদ, 5টা 6টা নাগাদ আমি ফোন করি। 27 রোজার দিন আমি ফোন দিয়ে বলি কি যে মা আমার তো এরকম এরকম হসপিটালে নিয়ে আসছে, এখন বেবি হবে, দোয়া করেন। যাও যাও নিজেরটা নিজেই হয় ফেলো, এই ধরনের কথা বলছে। আমার ননার সবাই বলে কি ফোনটা কাইটা দিছে, সে কিছুই না বলে বলে কি যে মাকে ফোন দিছে। আমি বলি কি হ্যাঁ মাকে ফোন দিছি, এই বলে সে ফোনটা রেখে দিয়েছে। আমি বলছি আপা আপনারা যদি পারেন আপনারা আসেন। বলে না ঈদের মধ্যে আমরা কেমনে আসবো, এখন আসা যাবে না। তো আমার ছেলের বাবা শুনে সে সাথে সাথেই আয়সা পড়ছে। সকাল 8টায় এসে দেখে আমার ডেলিভারি হয়ে গেছে, আমার সিজার হয়ে গেছে, আমার বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা। সে একদিন ছিল ওইখানে, সে হসপিটালে বিলটা দিছে, হসপিটালের বিলটা দিছে, মানে 25,000 টাকা আসছিল আমাদের খিদমা হসপিটালে। আমার পরিচিত ডক্টর, ডক্টর আমাদের মানে দুঃসম্পর্কের পরিচিত রিলেটিভ ছিল, তো উনি সবকিছু চার্জ টার্জ কমায় রাখছে, প্লাস এলাকা ভিত্তিক হিসেবে কম টম ধরে 25,000 শুধু বিল আসছে হসপিটালে। এই বিলটা আমার হাজবেন্ড পরিশোধ করছে, আদারওয়াইজ আর কোনো কিছু না, বাচ্চার কোনো কিছু না। হসপিটালে মিষ্টি খাওয়ানো, আমাদের এলাকায় মিষ্টি খাওয়ানো, ইভেন আমার বাচ্চা হয়েছে সে গ্রামে আজও পর্যন্ত মানে অনেককে জানাই নেই যে তার প্রথম ঘরে বাচ্চা আছে, ছেলে বাচ্চা।
সে ওই বাড়িতে যে মিষ্টি দেয়নি। তারপরে হলো কি পরের দিন সে বাড়িতে চলে যাবে, বলে আমি বাড়িতে চলে যাবো। আমি বলি কি মামা বাবুটা হয়েছে, তুমি আমাদের সাথে ঈদ করো না, আমার বাবা মার সাথে ঈদ করতে হবে, আমার বাবা মার মনে কষ্ট লেগে যাবে যে ওর বাচ্চা হয়েছে দেখো আমাদেরকে ভুলে গেছে। আমি তারপরেও বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি মনে করো তাদের সাথে কথা বলে থাকতে পারবে তাহলে থাক, আর নাইলে চলে যাও। সে চলেই গেছে, আর থাকে নাই, তার বাবা মার সাথে ঈদ করতে চলে গেছে, আর আমাকে নিতে আসে নাই কেন? 41 দিন বয়সে আমার ছেলে যখন 41 দিন, তখনও ও আসে নাই। ওই দিন খিচুনি উঠছে ওর, 41 দিন বয়সে ওর যখন খিচুনি হয়, আহ খুব বাজে একটা সিচুয়েশন হয়, খিচুনিটা 30 সেকেন্ড থেকে থেকে হচ্ছে। আমি ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে যে ওর ব্রেনের পানি জমা হয়তো বা, মানে উনি কিছু বুঝেনি, উনি আবার রেফার করে দিছে ডক্টর আনিসা জাহানকে ধানমন্ডির, ডক্টর আনামা জাহান মডার্ন হসপিটালে। তো ওই হসপিটালে যখন আমি নিয়ে যাই আমার বাচ্চাকে, ডক্টর আনিসা জাহান বললো যে ওর বাচ্চার ব্রেনে পানি জমা, আল্ট্রাসাউন্ড করে ধরা খেলো পানি জমা আছে। এটা যদি মেডিসিনের মাধ্যমে যায় ভালো, না হলে নার্ভটা, পিছনে নার্ভ কেটে তারপরে হচ্ছে পানিটা সরাতে হবে। তো আমি যখন এই কথাটা শুনলাম আমার বাচ্চার, মানে আমি ভেঙে পড়ছি যে আমার বাচ্চার এই অবস্থা হইলো। মানে আমি ডাক্তারের ওইখানে, ডাক্তার আমাকে অনেক বুঝাইছে, দেখেন এখানে কান্নাকাটি করে কিছু হবে না, আমরা এটা তো প্রতিরোধও আছে। পরে ডাক্তার বললো ওর হিমোগ্লোবিনও কম, ওর হিমোগ্লোবিন দিতে হবে, ব্লাড দিতে হবে। আমার ছোট্ট বাচ্চাটাকে তারা প্রচুর ইনজেকশন পুশ করলো, মানে পরে ওর করতে পারেনি, বেন খুঁজে পায়নি, অপারেশন করে কেটে ওইখানে ক্যানোলা বসাইছে। মানে একটা রাত, সারা রাত আমার মা এভাবে ধরে বসেছিল, আমি এভাবে ধরে বসেছিলাম ওর হাত। ও সকালে উঠে আমার সাথে ঝগড়া করতেছে, আমার মা কেন গেল, ওর মাও আসছিল ওই দিন। যখন শুনছে যে আমার বাচ্চার ব্রেনে পানি জমা, ও আসছে, ওর মা মানে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আসছে। আমার শাশুড়ি যেই দিন ব্লাড দিব আমার বাচ্চাকে, ওই দিন চলে যায়। কেন চলে যায়? ভোর 5টার দিকে উঠে সে বলে কি যে বিহান দেখেন আমার বাড়িতে তো পেঁপে চুরি হয়ে গেছে, আমার ফোন দিছে, তা আমি চলে যাই। তা আমার আম্মা স্বাভাবিক কিছুই বলে নাই, যে কি থেকে কি বলবো, কি থেকে কি সমস্যা হবে। আমার আব্বা তাকে বাসে উঠাই দিছে, খাবার কিনে দিছে, কিনে টিনে দিছে। তারপরে সকালে ও ঘুম থেকে উঠে বলে কি আমার আম্মা কোথায়, আমার মা বলে কি তোমার মা তো চলে গেছে। ও আর কোনো কোশ্চেন করে নাই আমার মাকে, আমার মা ওর ডিটেলসও কিছু বলতে পারেনি। হসপিটালে সে প্রচুর পরিমাণে আমার সাথে ঝগড়া করতেছে, আমার ছেলে ব্লাড দেওয়া হচ্ছে, আমার মা ধরে রাখছে। এখন না, আমি অর্ধেক রাত ছিলাম, আমার মা অর্ধেক রাত, এরকম অবস্থায় হাত ধরে রাখছি আমরা। আমরা কান্নাকাটি করতেছি প্রচুর। এখনো আমার বলতেছি কি যে আহ, উম, তোর বাসার মানুষরা আমার মারে এরকম করছে, আপ্যায়ন করেনি। আমার মা পরে সাইড থেকে এসে শুনছে কথাটা, বলে কি আমি বাসায় মানে রুমে যে কান্না করতেছি, কেবিনে যে কান্না করতেছি, আমার মা বলে কি হয়েছে, আমি বলি কি মা ওর মারে নাকি আমরা এরকম কি আপ্যায়ন করছি, ওর জন্য গেছে। পরে আমার মা ওরে ডাকে আনছে কেবিনে নিয়ে, বলতেছি কি যে তুমি কি মানুষ না আর কিছু, শাহিন তুমি কি এখানে ঝগড়া করতে আসছো? তোমার মার খাওয়া দাওয়া করাইছি, সকালে ভোরবেলা যাইব দেখা 5টার দিকে উঠে আমি রুটি বানাই দিছি, নাস্তা বানাই দিছি, তোমার শ্বশুর তার গাড়িতে উঠাই দিছে, গাড়ি ভাড়া দিয়ে দিছে, পানি কিনে দিছে, রুটি কিনে দিছে, যেন তার রাস্তায় কোনো সমস্যা হয় না। তারপরে সে শান্তি, আমার সাথে আর কথা বল না। সেইখানে বিল আসছে 20,000 টাকা। আমাদের ওই বিলটা সে নিয়ে আসে নাই, বলছে বাকিতে এই টাকাটা দাও আমি পরে দিব। তো আমার বোনের হাজবেন্ড, আসলে আমি আমার বোনের কাছে অনেক কৃতজ্ঞ, ওদেরকে আমার কিছু বলার ভাষা নেই। মানে আমার হয়তো আমার ফ্যামিলিটা যদি আমাকে পাশে না থাকতো, তাহলে হয়তো আমি মানে আরো খারাপ অবস্থায় থাকতাম। পরে যাই হোক, আমার বোন ওইখানে 20,000 টাকা দিয়েছে ট্রিটমেন্টের খরচ, ও বলছে পরে দিবে। পরে আর আজ পর্যন্ত সেই টাকাটা দেয় নাই, আজ পর্যন্ত সেই টাকা দেয় নাই। আমার বাচ্চাকে নিয়ে আমি যখন বাসায় যাই, আমি বলি কি যে দেখো অনেকদিনই তো হয়ে গেল, বাবুর বয়স 3 মাস হইতে চলতেছে, 2 মাস 2.5 মাস হয়ে গেছে, আমাদেরকে নিতে আসো। 2.5 মাস হয়ে গেছে, বলে না আমি নিতে আসবো না।
কোরবানি ঈদের পরে পরে আমি বলছি আমাদেরকে নিতে আসো, বলে না নিতে আসবো না, আমাদের এত মানুষ। আমি বলছি কি তোমাদের যত মানুষ আসে আমার আব্বা খাওয়াতে রাজি। পরে বললো যে আমাদের ভাড়া নেই আসার। আমার আব্বা এইটাও অফার করছে যে তোমরা কত মানুষ আসবা, তোমাদের কত গাড়ি ভাড়া লাগবে, আমি গাড়ি ভাড়া দিব, তোমরা আসো, ও, বাবুটা নিতে আসো। বলেন এখন যখন আমার আব্বা গাড়ি ভাড়াও দিতে রাজি, সে এখন আসতে রাজি না, বলে না আমাদের এখন সমস্যা আছে, এখন আসবো না। ও মানে নিতেই আসতে চায় না। পরে আমার বাবা মা মানে এই ভুলটা মানে আমার জীবনের ভুল ডিসিশন, আমার লাইফ না আমার বাচ্চার লাইফটাও নষ্ট করে ফেলছে। পরে হচ্ছে আমার মা বলতেছে যে আচ্ছা এখন কি করব, চলেন আমরাই দিয়ে আসি। আমরা গেলাম ওই এলাকায়, যে ওদের যে মেম্বার ছিল তালুকদার, তার বাসায় গেছি, যে বলছি যে আমি শাহিনের ওয়াইফ। বলে আমরা তো জানি না যে শাহিন বিয়ে করছে, আবার বাচ্চাও হয়েছে, পাশাপাশি বাড়ি, মানে কাছাকাছি একটা মাঠের পরেই তাদের বাসা, একটা পুকুরের পরে। তারপরে যাই হোক, পরে বললাম যে আমি ওর ওয়াইফ। বলে কি আচ্ছা ঠিক আছে, আপনার একটা কাজ করেন, কালকে আসেন, কালকে সকালে। ও মা, কি থেকে কি হয়ে গেল, মানে আমার শাশুড়ি আর শ্বশুর তাকে যে কি বললো আমি জানি না। পরের দিন গেলাম, সেই ভাইয়াটাও কথা ঘুরায় ফেললো। এখন মানে বলে বিচার সালিশ কি হবে, মানে এই ধরনের কিছু ইঙ্গিতপূর্ণ কথা শুনে আমরা বুঝছি যে এখানে কিছু হবে না। আমরা চলে আসার আগে আমার আম্মা বলতেছে যে তাহলে কাবিনের কাগজটা নিয়ে নিই। আমরা নর্মালি বালুচরা যেই পাকার মাথা যেই কাজে আমার বিয়ে পড়াইছে ওইখানে আমি যাই, ওইখানে যে আমি বলছি আমার কাবিনের কাগজটা দিতে, উনি বলে না দিবে না, ছেলের পারমিশন। বলি কি ছেলের পারমিশন লাগবে, আপনি এটা কেন বলতেছেন, এটা তো মেয়ের কাছেই থাকে তাই না। আমরা বললাম। পরে উনি করলো কি, আমার ননদকে ফোন করলো। আমার ননদকে যখন ফোন করলো, আমার ননদ বলছে যে না ওদেরকে দিবেন না। এটা শুনে ওই লোকটা আমাদেরকে খুব খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। আমার রিসিপ্টটা, মানে আমার যে কাবিনের রিসিট, এটা আমার শাশুড়ি আম্মা দমড়ে মুছে ফেলে দিছে। আমি ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, পরে আমি যখন কাগজগুলা দেখতেছিলাম, ওই দিন কিসের জন্য যেন মন চাইছিল, কাগজগুলা খুলে দেখি, খুলে দেখি আমার কাবিনের কাগজ। তো আমি বুদ্ধি করে কাবিনের কাগজটা আমার কাছে লুকায় রেখে দিই। যখন ওই কাগজটা আমি নিয়ে যাই, সে বলতেছে এই কাগজটা আমার কাছে দেন। পরে কাগজটা কাজী আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে, আমি দেইনি। আমি তার কাছ থেকে আমি নিয়ে নিছি। আমি বলছি আপনি এটা নিতেছেন কেন, এটা আমার কাছে দেন। আপনি দিবেন না, আপনি ভালো কথা, আপনি তাহলে আমার রিসিপ্ট নেন কেন। কারণ আমার তো কোনো এভিডেন্স নেই, আমার তো এই রিসিপ্টটা রাখতেই হবে। পরে যাই হোক আমি চলে আসি। আসার পরে আমার বড় বোনের ননদ, যে তার হাজবেন্ড ওইখানে আবার মানে মাতবর সালিশ করে, তাদের বাসায় গেছি। ওইখান থেকে একটা সমাধান আসলো। ও অনেক খারাপ ভাষায় বকাবাজি করলো আমাদেরকে, বকাবাজি করার পরে আমি থেকে গেলাম। আমার মা রেখে আসলো, বললো যে না। পরের দিন আমার দাদা আসলো, আমার ওই এলাকায় আমাদের দাদা আবার নড়িয়া থানার ছিল, মানে আমাদের একটু কি জানো আমার দাদার নামটা, মানে আমাদের ওইদিকে একটু ওই দাদার নাম ছিল, নড়িয়া থানার সেক্রেটারি ছিল দাদা। সেই দাদাকে নিয়ে আমার বাবা আসছে। আসার পরে আমার দুলাভাই আসলো, সবাই এখানে কথাবার্তা বললো। বলার পরে বলছে যে তোমরা এখন তাহলে কি চাও। আমি বলছি না আমি এখানে থাকতে চাই। ও বলছে যে আচ্ছা, ও আর কিছুই বলেনি, ওর কোনো মতামত ছিল না। পরে যখন আমি থেকে গেলাম, শুরু হইলো আমার জীবনে আরেক দফা টর্চারিং। এক দফা শেষ, এখন যেই ভাড়াটিয়া আপা গুলো আছে তাদের সাথে আমার আরেকটা ভাড়াটিয়া অ্যাড হইছে। ওর একটা ফ্রেন্ডই আমাদের বাড়িতে ভাড়া থাকে, আর আরেকটা ভাড়াটিয়া আছে। আবার নতুন করে একজন ভাড়াটিয়া অ্যাড হইলো, একজন চলে গেছে, আরেকজন। আমার ছেলের বয়স তখন মাত্র 3 মাস। আমার শাশুড়ি একদিন বললো কি যে সে বাপের বাড়ি গেলে অন্যভাবে যায়, মানে ওই দিন সে কেমনি জানি যাচ্ছিল। আমার বলে কি মানে কখনো সে আমাকে গ্যাসে রান্না করতে দেয় না, বলে কি যে তুমি সবসময় চুলায় রান্না করতে দিত। ওই দিন আমাকে সে বলতেছে কি যে একটা কাজ করো, সাফি তো ছোট, আমার ছেলের নাম সাফি রাখছে ওরা, বলে সাফি তো ছোট, তুমি ইসে রান্না করো, গ্যাসে রান্না করো, ওরা নিয়ে তুমি কাজ করতে পারবা না। আমি বলছি আচ্ছা। আমি তো মহা খুশি, গ্যাসে রান্না করতে বলছে। আমি ওই উনি মানে গেট থেকে বের হতে না বের হতেই আমি করছি কি, ডাল ভিজা রাখছিলাম, ডালটা আমি ধুয়ে আমি ভাড়াটিয়া যে ভাবিটা ছিল, আমি ভাবিকে বলি কি ভাবি আপনি একটু ওরে কোলে নিবেন। উনি আমার বাচ্চাকে কোলে নিয়ে আমাদের রান্নাঘরটা
পার হতে পারে নাই। আমি যখন অটো গ্যাস ছিল, গ্যাসটা এভাবে করছি, অন করছি, মানে ব্রাস্ট হয়ে পুরা। আমি আবার দরজার সামনে ছিলাম, আমাদের রান্নাঘরটা কাঁচা ছিল, দরজার সামনে ছিলাম, মানে ঠাস করে একটা শব্দ হইলো, শব্দ হয়ে সারা ঘরে আগুনে ভরে গেল। মানে যেই পাতখড়ির যে ছিল, লোমগুলা ছিল, হালকা আঁশ ছিল, পাটের আঁশগুলা, ওগুলা পুড়ে গেছে, আমার শরীরে হাতের লোমগুলা পুড়ে গেছে। মানে জাস্ট একটা ফায়ারিং হয়েছে, মানে আমার বড় কোনো ক্ষতি হয়নি। পরে মানে সাথে সাথে আমি ফোন দিছি আমার ওই ভাবিটা দেখা, মানে মানে উনি হয়ে গেছে, যে আটকা চমকাই গেছে যে কি এইটা কেমনে হইলো, এটা কেমনে সম্ভব। আজকে যদি বাচ্চারা আমি কোলে না নিতাম, আপনার বাচ্চার কি অবস্থা হইতো। আমি মানে সাথে সাথে কান্না করে দিচ্ছি যে ভাবি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বা পরে হচ্ছে আমার শাশুড়িকে আমি ফোন দিছি, মা আপনি গ্যাসের চুলাটা জ্বালাই গেছেন, এটা আমার তো এরকম অবস্থা হয়েছে। বলে কি না, আমি তো গ্যাসের চুলা জ্বালাই জানি, আমি তো মা আজকে তো আমি রান্না করে, আমি তো চুলা বন্ধ করার পরে আপনি তো চা জাল দিছিলেন, তারপরে তো আপনি ছাড়া তো আমি আর যাইনি। পরে সে কথা বলে কি আচ্ছা আমি আসতেছি। সে আর ওই দিন বাপের বাড়ি যায়নি, তার বাবা বাসায় যায়নি, সে চলে আসছে। মানে তার বাবা বাসা থেকেও যাওয়া, সে ফিরে আসছে। তার মানে এটা কি আমি না বুঝলেও আমাকে বুঝাইছে। সেটা কে বুঝাইছে আমি তার নামটা বলতে চাই না, তাহলে হয়তো আবার তার উপর ইফেক্ট করতে পারে। যাই হোক, তারপরে এরকম আমি যখন যাই, আরো অনেক মানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা আহ বলতে ইচ্ছা না করলেও বলাটা চলে আসে। আজকে আমার লাইফটা এরকম হয়েছে দেখে আমি বলতেছি। আমার আরেকজন ভাড়াটিয়া বলতেছে যে ভাবি আপনার শাশুড়ির ছেলে বন্ধু এরকম এরকম আসে। এই কথাটা আমি মানে আমি শোনা মাত্র, এটা আপনারা যারা শুনতেছেন তাদেরকেও আমি বলতে চাই যে আপনারাই বলেন যে কোনো মেয়ে তার শাশুড়ির নামে বদনাম কি শ্বশুর বাড়ি থেকে রটাবে? ইম্পসিবল। ওনারা এই ভুল জিনিসটা যায় না, আমার জীবনটা নষ্ট করে ফেলছে। আমাদের ভাড়াটিয়ার তরফ থেকে হয়তো বা আশেপাশে মানুষ জানতে পারছে আমার শাশুড়ির সাথে কার সম্পর্ক আছে না আছে, এগুলো আমি এখনো উঠাতে চাচ্ছি না, যদিও আমি জানি, তারপর আমি উঠাতে চাচ্ছি না। কিন্তু তারা ভাবছে যে এই খারাপ কথাগুলো আমি রটাইছি, আমি বলছি, এইটা ভেবে আমার শাশুড়ি আমার পিছে লেগে গেছে। পরে আমার ননদ আমার বললো কি যে কোরআন শরীফ ধরা। আমি বলছি কি হ্যাঁ কোরআন শরীফ ধরান না, তাতে কি হয়েছে, কোরআন শরীফ ধরাইবেন আপনি, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার হইব। আর আপনি এটা যে সত্যি, এটা সত্যি যে এটা মানুষ যারা জানে তাদেরকে আপনি ধরান। আমি বলতে পারবো এটা সত্যি, কারণ আমার চোখে অনেক কিছু ধরা খাইছে। আমি ওই দিন আমার ননাসকে রাগ হয়ে অনেক কথা বলছে। আমি বলছি আপনি ধরান আমার কোরআন শরীফ, আমি ধৈরা বলবো। আর আজকে সত্যিটা বরঞ্চ বলবো যে হ্যাঁ তার সাথে আমি তো দেখছি, আমি আমি অনেক কাহিনী দেখছি, কিন্তু আমি বলতে চাই না, যেটা আমি এখানেও বলতে চাচ্ছি না। কিন্তু তার একটা পার্সোনাল সমস্যা ছিল, মানে সম্পর্ক ছিল। তারপরে যাই হোক, ওইটা তার বন্ধু হয়, মানে তার ভাগ্না একটা বন্ধু হয়। গেল এই কাহিনী। তারপরে আমাকে এমন মার দিল এই ঘটনার পরে, ওরা ভাবছে এটা আমি রটাইছি বা যাই হোক। একদিন আমার হাজবেন্ড এসে ওর মাকে বলতেছে যে আম্মা তুমি যে বোরকা পরো, মানে এটা পরো না। বলে কেন পরবো না? বলে আজকে আমার বন্ধু তোমার তো সামনে থেকে দেখে নেই, আমার বন্ধু পিছন থেকে তোমার দেখা বলে কি দেখ দেখ মেয়েটার ফিকার কি। এটা কিন্তু আমার শুনতে ভালো লাগে নাই, মা তুমি এই বোরকা আজকে থেকে পরবা না। উনি ডিরেক্ট এটা বলার পর পরই আমার শাশুড়ি বলে কি আমি কি বুড়া হয়ে গেছি, আমি পরমু, তুই কি করা করিস যা। এই ধরনের বিহেভ আমার শ্বশুর বাড়িতে আমি দেখে আসছি, যেগুলো আমার মানাইতেছিল না। এখন যাই হোক, আমার বাচ্চার তো একটা প্রবলেম আছে, মাথায় পানি জমাও, ওইটা মেডিসিন দিছে, ব্লাড দেওয়া, ওকে আবার ট্রিটমেন্ট করাইতে হবে 6 মাসে। তো আসার আহ 1 মাস আগে কাহিনীটা করলো কি, আমাকে এমন ভাবে মারছে, মায়েরা আমার কানের লতিটা কাইটা ফেলছে। এখনো যদি কেউ দেখতে চায় আমি প্রমাণ সহিত আমার কানের লতিটা দেখাইতে পারবো। আমার মা, আমার বাচ্চা যখন হয়, আমার আব্বা
বনলতা একটা জুয়েলার্স আছে মৌচাকে, ওই জুয়েলার্স থেকে স্বর্ণের একটা চেন নিয়ে আসছে আমার মা। পালকি জুয়েলার্স আছে, পালকি জুয়েলার্স থেকে এক জোড়া কানের টপ নিয়ে আসছে। টপ বলতে ঝুমকা টাইপের টপ ছিল। এগুলো আয়না আমার ছেলেকে দেখছে আমার আব্বা। মা তো আগেই কিনছে, মা ওরে 7 দিনের বয়সে এইগুলা দিছে, আমার ছেলেকে উপহার দিছে। মানে আমার গলায় হাতে কিছু নেই, কোনো স্বর্ণের জিনিস নেই। পরে হচ্ছে আমার মা আমার বাবা আমাকে এগুলা গিফট করে। গিফট করার পরে হচ্ছে যখন এগুলো আমাকে গিফট করলো, আমি এগুলা নিয়ে ওদের বাড়িতে গেছি। এগুলা করলো কি, আমার শাশুড়ি আমার ঝুমকাটা, আমার গলার চেন গুলা আমার শাশুড়ির কাছে জমা দিয়ে রাখছে। আমি বলছি মা এগুলো আপনার কাছে রাখেন। উনি নর্মালি ভাবে নিছে, ওনার কাছেই রাখি সবকিছু। আর হচ্ছে ওরে বিজনেস করতে আমার কিছু টাকা দিয়েছিল। হ্যাঁ, এইগুলা ওই বাড়িতে থাকাকালীন আমি এই ধরনের বড় গলা করি নাই যে আমার অনেক কিছু তোমাদের কাছে আছে, আমি কখনোই বড় গলা করিনি। তারপরে যাই হোক, ও করলো কি, সেই দিন আমাকে এত মারছে, আমার বুকে লাথি দিছে, মানে আমার শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল। তারপরে যাই হোক, ওরা করলো কি, আমাকে ট্রিটমেন্ট করে সেই ডকুমেন্টস গুলো ওদের কাছে, কাগজপত্র কোনো ছিল না আমার। 6 মাস বয়সে যখন আমি দেখলাম যে আমার এইভাবে চলতেছে না, আমার বাচ্চার জীবনটাও নষ্টের দিকে যাচ্ছে, তখন আমি কি করলাম, আমি আবার ডিসিশন নিলাম আমি বাবা বাসায় চলে যাব। যেদিন আমাকে অনেক মারলো, আমি আমার বাবাকে ফোন দিছি, আব্বা আমাকে আমার অনেক মারছে, মাকে ফোন দিছি, আমাকে অনেক মারছে। তো ওই দিন আবার আমার আব্বা করলো কি, সাথে সাথে এসে শরীয়তপুর পুলিশে যে একটা নর্মাল ডায়েরি করছে। ওরে পুলিশ গেছে ওর বাসায়, ওরে বলছে যে আপনারা অ্যারেস্ট করতে হবে। ও বলে কি, এই বেটা কিসের অ্যারেস্ট? সে পুলিশটা হুমকি দিয়ে বলে কিসের অ্যারেস্ট? পুলিশের হুন্ডাতে চেপে সে গেছে, হুন্ডাতে চেপে সে থানায় গেছে। থানায় যে যখন উপস্থিত হইলো, তখন আমার বললো যে তুমি আমার নামে কমপ্লেন করছো? আমি বলি কি না, ফোন দিয়েছে। আমি বলি কি না, আমি কমপ্লেন করিনি। তাহলে কে করছে? আমি বলি কি আমার বাবা মা গেছে, নর্মালি আমার বাবা মাই করবে, আমি তো করবো না। আমি কি বাসা থেকে বের হয়েছি? ওদের ধারণা আমি লুকায় ওদের বাড়ি থেকে বের হয়ে আমি কমপ্লেন করছি, না আমি বের হইনি। পরে যাই হোক, এই রেসটা ধরে থানায় একটা ছোটখাটো বিচারের মতো হয়েছে। এমন ধরনের নোংরা কথা বলছে যেটা মানে আমি বলতে পারতেছি না। মানে এরকম ধরনের কথা ও আমাকে নিয়ে বলছে, এত নোংরা কথা। আমি মানে পরে আমি চুপ হয়ে গেছি যে না, এখানে কিছু বলা যাবে না, আমার বাবা মা অপমান হইতেছে। পরে যাই হোক, ওই দিন আমার বাবা মা আমাকে আবার রেখে আসে। ও বলছিল যে নিয়ে যাবে, আমার শ্বশুর কান্না করে দিছে, আমার শিলা আমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এটা তো আসলে বুয়া দরকার, ছেলের বউ দরকার না, ছেলের বাচ্চা দরকার না, বউ দরকার। আমাকে নিয়ে আসলো আমার শাশুড়ি। পরের দিন আমি ভাত রান্না করতে যাব, আমার ননদ আইসা আমার ভাতের পাতিলটা ধরে চালগুলো সব ছড়ায় ফেলছে, সারা ঘর ভরে গেছে। আমি সেগুলো ঝাড়ু দিতেছি, উঠাইতেছি, আমি কান্না করতেছি। আমার শাশুড়ি বলে কি যে এই শয়তান আমাদের নামে ইয়া করতে গেছে, মামলা করতে গেছে। মানে সে এসে আমার ঠাস করে একটা থাপ্পড় দিছে, আর বলছে যে তুই দিবি ওরে তালাক, আমি দিব সিগনেচার। কেমন ধরনের মা? আপনাদের কাছে আমার মানে আরেকটা কোশ্চেন, যে কেমন হলে সে এই কথাটা বলে যে আমি দিব, মানে তুই দিবি তালাক, আমি দিব সই? কথাটা বলছে, বাচ্চা অমন বাচ্চা আমাকে লাগবে না। তোরে যদি আরেক জায়গায়, আমার পোলা যদি আরেক জায়গায় বিয়া দেই, তাহলে এর থেকে হাইফাই বাচ্চা হবে। মানে আমার বাচ্চাটা তাদের পছন্দ হয়নি। মানে এটা কেমন ধরনের? একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলবে? আসলে তারা ভাবছে আমার বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে, তারা ভাবছে আমার বাচ্চাটা হয়তো বা তার বড় মেয়ের। কারণ ডক্টর যখন দেখাই, তখন আমার শাশুড়ি আমার ওইখানে ছিল। ইভেন ডক্টর বলছে যে আপনাদের বংশতে কি কোনো এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে? আমি বলছি হ্যাঁ, আমার ননাসের বাচ্চা। তারা ভয় পাইছে আমার বাচ্চাও হয়তো বা প্রতিবন্ধী, এটা ভাবছিল। তারপরে যাই হোক, এটা ভাবার পরে আমি আবার চুপচাপ হয়ে গেছি। তাদের মারধরকে, কানের মধ্যে যে রক্তটা জমা হয়েছে, আবার 3 দিন পরে আমি দেখি আমার কানটা অনেক ভার হয়ে আছে। আমি বলি, আমার কান এমন ভার কেন? ঝুমকাটা খুইলা দেখি যে আমার কানের মধ্যে রক্ত জমা হয়ে আছে। পরে আমার আম্মাকে আমি, শাশুড়ি আম্মাকে আমি দেখাইছি যে দেখেন এরকম এরকম। পরে ওরে দেখাইছি, আমি বলি দেখো তো তুমি কিভাবে থাপ্পড় দিছো আমারে, আমার কানের মধ্যে রক্ত জমা হয়ে আছে।
বলে যে আমি বলি কি এখন আমি রহস্য করে বলছি, আমি বলছি এখন তুমি আমার এটা জোড়া লাগাই দিবে আমার কান, আমার জানি না আমার কান জোড়া লাগাই দিতে হবে। একটু বেঁধে ছিল, আমার কানের দুলটা অনেকখানি কাছে চলে আসছে। আমি বলি কি আমার কান তুমি জোড়া লাগাই দিবা, এখন বলে কি যে পুরাটা কান ছিঁড়া তারপরে তোরে সেলাই করে দিব। আমি এই কথাটা বলছে পরে আমি একটু হাস্যকরের মতোই নিয়েছি। আমি ভাবছি আমার কানটা এইভাবে কাঁচা ছিঁড়ে গেছে, আবার জোড়া লেগে যাবে। এখন তারপরে হয়েছে যে এই কাহিনীর পরে আমার শাশুড়িকে নিয়ে আমি 6 মাস যখন আমার বাচ্চার বয়স হলো তখন ডক্টর দেখাইতে আসছি, আবার ডক্টর আনিসা জাহানের কাছে। এখন ঢাকা আমার বাবার বাসা, নর্মালি আমি আমার বাবার বাসায় থাকবো, এটাই স্বাভাবিক। উনি করছে কি আমার বাবা বাসায় যাবে না, সে ডক্টরে বলে যে আপা আপনার এইখানে থাকা যাইবো না। আনিসা জাহান বলে কি যে না আমার এখানে থাকবেন কিভাবে, আপনাদের এই ঢাকায় কোনো আত্মীয় নেই? বলছে যে আমার বোনের বাসা আছে গাজীপুর। আমি বলছি আমাদেরও বাসা আছে। বলে কি না ওইখানে যাইতে পারবো না আপা, আপনি যদি ব্যবস্থা করে দিলেন। তো ডক্টর আনিসা জাহান নর্মালি ভাবে বলছে কি যে আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় বুয়াকে বলে দিব। মানে উনি অন্য ধরনের একটা সিচুয়েশন করে ফেলছে, আমার বাচ্চার সুজি সবকিছু আমি প্যাকেট করে নিয়ে আসছি। উনি বলে কি যে আচ্ছা আমি যাওয়ার সময় বুয়াদেরকে বলে দিব আপনারা রাতে এইখানে থাকেন। এরকম কিছু একটা ব্যবস্থার মতো উনি করছে যে থাকতে পারবেন। মানে ওটা ওনার ভিতরে না, বাইরের একটা সোফা টোফা ছিল এখানে। আমার মানে খুব মাইন্ডে লাগছে আমার বাবা বাসা ঢাকা, আমি থাকবো এইখানে, এটা কেমনে? তারপরে আমার শাশুড়ি করলো কি উনি ডক্টর দেখাইতে যাবে হারুন ফাউন্ডেশনে, তার ছেলে বন্ধু আসছে। আমার বলে যে আমি একটু যাইতেছি আমার চোখের ডাক্তারটা দেখাইছি, তুমি একটা কাজ করো তুমি এখানে থাকো। আমার ছেলে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে ও কান্না করতেছে, মানে থামতেছে না। ওর যখন কান্না করতেছে ও থামতেছে না, আমি তখন বাধ্য হয়ে আমি বলি কি যে আমি আমার বাবা বাসায় চলে যাই, উনি আসলে আমি ওনার ফোন দিব। আমি যখন নিচে নামছি উল্টা সিচুয়েশন, আমার বলতেছে যে তোমার শাশুড়ি ডাকতেছে, একটা লোক এসে আমার বলে কি যে তোমার শাশুড়ি ডাকতেছে তোমার যাইতে হবে। তা আমি বলি আমার শাশুড়ি যদি আমার ডাকে আমার শাশুড়ি নিজে আসবে, সে আরেক লোক কেন পাঠাবে সিএনজি দিয়ে? তাও আমি আমি জিনিসটা অন্যদিকে নিয়েছি, হয়তো বা জিনিসটা অন্য না, কিন্তু আমার কাছে মনে হয়েছে জিনিসটা অন্য। আমি বলছি যে না আমি যাব না, এই কথা বলে আমি ডিরেক্ট রিক্সা নিয়ে আমার বাবা বাসায় চলে আসি। তারপরের দিন সে আইসা অনেক বলে যে চলো চলো, বা সে আমার নামে হয়তো বা এফআইআর করছে ওইখানে, আমার ছেলের বউকে পাই না বাচ্চা পাই না। তারাই একটা অকারেন্স করতে চাইলো আমার সাথে, আবার তারাই এই কাহিনীটা করলো। তারা আমাকে মেরে ফেলার প্ল্যান করছে একবার। তারপরে আমি এটা আজও পর্যন্ত সে আমাকে বলে কি এটা একটা অ্যাক্সিডেন্ট। সে যদি এই কাহিনীটা নাই করবে সে কেন অ্যাক্সিডেন্ট বলবে? তারপরে আমি কিছু মনে করিনি যে আচ্ছা হইতে পারে। তারপরে আমার বাচ্চাকে সহ আমাকে সহ সিএনজিতে করে একটা লোককে দিয়ে পাঠাইছে। আমার শাশুড়ি হারুন ফাউন্ডেশন আছে, হারুন ফাউন্ডেশনে যেতে কেন সিএনজি লাগবে? হারুন ফাউন্ডেশন তো ল্যাবেডের সাথে, সরি মডার্ন হসপিটালের পাশে পিছনে মেইন রোডের ওই দিকে, তাহলে আমি কেন সিএনজিতে যাব? যখন আমি এই অবস্থা দেখি আমি সিএনজির কাছে যেও আমি ফিরে চলে আসছি। আমি তাড়াতাড়ি করে আমি বলছি আমার বাচ্চা কান্না করতেছে পানি লাগবে, এই বলে আমি একটা হোটেলে পানি নেওয়ার অভিনয় করে ওইখানেই দাঁড়াচ্ছিলাম। লোকটাও আমার সাথে আসেনি আর কথা বলতে, আমি পিছন দিয়ে রিক্সা নিয়ে চলে আসছি আমাদের বাসায়। এখন যখন আয়সা পড়ছি তারপরে আমি আর যাইনি ওদের বাড়িতে, এভাবেই থাকতেছি। আমার যখন ছেলের বয়স হলো 8 মাস আমি টুকটাক টিউশনি করা শুরু করেছি। তার মধ্যে আমার হাজবেন্ডের কোনো ফোন নেই, কোনো কিছু নেই, সে তার ওই পরকীয়া ফ্রেন্ড নিয়ে আছে বা বান্ধবী নিয়ে আছে। তার অনেক ফ্রেন্ড আমার সাথে কথা বলে, তো বলে বলে বলতো যে ভাবি শাহিন এরকম, বা আমি নিজেও ফোন দিছি তার অনেক ফ্রেন্ডকে জানার জন্য তার সম্পর্কে। তারা বলতো যে ও ভালোই আছে এখানে, ওর বিজনেস ভালো যাচ্ছে, ও ভালো ওই সম্পর্ক করতেছে অনেকে। মানে ওর বাইকে করে আমি আজ পর্যন্ত খুব কম ওর বাইকে উঠছি, কিন্তু ওই মেয়ে খুব উঠেছে। অলরাইট, সো আপনি আপনার বাবার বাড়িতে বা হ্যাঁ, এখানে চলে আসলেন কতদিন আগে?
আমার বাবা বাসায় আসছে আমার বাচ্চার যখন 6 মাস বয়স, তখন চলে আসছেন। চলে আসছি। ওকে, আমরা হয়তো আর মিনিট 7-8 মিনিট আর মানে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সময় আছে কথা বলবো। তার আগে একটু বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আজকে যে গেস্টটা এসেছে তাহমিনা আফরিন, তিনি তার জীবনের ভালোবাসার গল্পটা বলছেন এবং তিনি চেষ্টা করেছেন শুরু থেকে শেষ অবধি আসলে তার সাথে যা ঘটেছে বা সে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলো বলবার জন্য। সো ছটপট করে আপনারা নিশ্চয়ই লিখে ফেলবেন আপনারা যারা আসতে চান এই অনুষ্ঠানে, যে আপনাদের যদি আসার ইচ্ছে থাকে। তাহমিনার মতো একমাত্র তাহমিনাই তো নয়, প্রতি সপ্তাহে নতুন নতুন গেস্ট আমরা দেখি, এক একজনের স্টোরিটা এক এক রকমের হয়, সেখানে পুরুষ নারী সবাই আসেন। সো আপনারা যদি আসতে চান আপনাদের জীবনের ঘটনাগুলো বলতে, তাহলে মোবাইলের মেসেজ নিয়ে গিয়ে টাইপ করতে হবে RLS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, যারা রেডিওতে এসে নেক্সট উইকে নিজের জীবনের ভালোবাসার গল্পটি বলতে চান তাহমিনার মতো, তারা এখনই মোবাইলের মেসেজ নিয়ে গিয়ে টাইপ করুন RLS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন, পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ সময় আমরা চলে এসেছি। আমরা হয়তো আর মিনিট 7 থেকে 8 মিনিট হয়তো সময় পাবো পুরো অনুষ্ঠানটা শেষ করার জন্য। তা আমি না খুব দ্রুত শুনবো। আপনি বলছিলেন যে আপনার বাবা বাড়িতে চলে এলেন, আপনার ছেলের বয়স যখন 8 মাস, তখন তারপরে কি হলো? তারপরে হচ্ছে ওরা আমাকে নিতে আসলো না, আর আমিও আর কোনো কথা নেই, জব করা শুরু করলাম। জব বলতে আমি টিউশনি করা শুরু করেছি টুকটাক, মানে আমার এখানে যে খারাপ ছিলাম তা না। টুকটাক যখন টিউশনি করা শুরু করেছি আমি ভেবেই নিছি আমার নিজের মতো, তবে ও আসবে আমার কাছে, আমি এটা ভেবে নিছি যে ও আমার কাছে ব্যাক করবে। যখন ও আমার কাছে ব্যাক করলো, আমার আমার বাচ্চার বয়স তখন 1 বছর হয়ে গেছে। ও দেখতে আসছে আমাদেরকে, জাস্ট দেখতে আসছে, যে ফোন দিয়েছে যে আমি কি দেখতে পারি, আমি বলছি হ্যাঁ দেখতে পারবা। তারপরে ও যখন দেখতে আসলো আমার ছেলেকে, আমার ছেলের সাথে কথা বললো, ওর খুব ভাল লাগছে। আমার ফেসবুকেও কিছু ছবি আপলোড করা আছে। প্রথম ওর সাথে হাত ধরে আমার ছেলে শিশু পার্কে যাচ্ছিল বা ছিল। আজও পর্যন্ত ভাই আমার এই জিনিসটা খারাপ লাগে যে আমার বাচ্চাটা তার বাবার মানে ভালোবাসাটা পায়নি। আমার বোনের হাজবেন্ডের দিকে যখন আমার বাচ্চা তাকায় বা ও যখন ফিল করে যে বাবা জিনিসটা, তখন আসলে আমি কেন, আমার বাবা মারও খুব খারাপ লাগে। আসলে তারা চিন্তা করে যে কেন আমার মেয়েটা এরকম হলো। আমার মা এখনো বলে যে কি কারণে আমার মেয়েটার লাইফ এরকম হলো। যাই হোক, তারপরেও আমি ওখান থেকে পড়ালেখা আবার শুরু করি। আমি আবার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ভর্তি হয়ে আবার পড়ালেখাটা শুরু করে দিই। স্টাডি শুরু করার পরে আবার আরেকটা জব অফার পাই আমি। ওইখানে কাজ করা শুরু করতেছি। আমি বাসা থেকেই কাজ করি, অফিসের। যখন আমি কাজ করা শুরু করলাম, টুকটাক আমার কাছ থেকে আমার কাছে বিভিন্ন ধরনের ফোন আসা শুরু হলো। শাহিন বিয়ে করে ফেলবে, সে নিজেও আমাকে বলতেছে আমি বিয়ে করে ফেলবো, আমি এটা করব, আমি সেটা করব। আমি বলছি যে দেখো, তুমি কিন্তু চাইলে পারো, আমি তোমাকে বলি না যে তুমি বিশাল আকারে বিচার পাতাও। তুমি তোমার বাবা মা, আমার বাবা মা থাকবে, আর আমি আর তুমি থাকবো, আমরা 6 জনে থেকে আমাদের লাইফের ডিসিশন নিব। তুমি কি রাজি? ও একবার বলে রাজি, আরেকবার বলে রাজি না। তারপরে যাই হোক, ও আসলো, এসে আমাকে নিয়ে গেল, আমাকে বললো যে আমি আর জীবনও তোমার গায়ে হাত তুলবো না। এইটা করার কারণ হচ্ছে গ্রামের মানুষ ওরে প্রচুর পরিমাণে ছিছি করতেছিল যে একটা বাচ্চা, ছেলে বাচ্চা আছে মাশাল্লাহ দিলে, এত ফুটফুটা ছেলে বাচ্চা, ছেলে কালা না, খোঁড়া না, সমস্যা না, ছেলের সবকিছু ঠিক আছে, এই বাচ্চা রেখা শাইন তুই কিভাবে থাকিস। পরে বলল যে তাইলে আমাকে নিতে আসছে, এটা ওর একটা চাল ছিল। ও যখন আমায় নিতে আসে, নিয়ে গেল, আমার ছেলের বয়স তখন 2 বছর হতে 4 দিন বাকি। আমার শাশুড়ি আমাকে নিতে আসে। আর নিতে আসাটা হচ্ছে আমার শ্বশুর আব্বা অসুস্থ, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে অনেক বছর আগে, জানে যে কিডনিতে ইফেক্ট ছিল মোটামুটি। তারপরে হচ্ছে এখন কিডনি ড্যামেজ, এখন তাদের বাসায় বুয়া লাগবে, তাদের দরকার, আমাকে নিতে আসছে। আমি বুঝি নেই, আমি গেছি, আমার শ্বশুর আব্বা অসুস্থ হয়ে পড়ছে। আমরা দৌড়াদৌড়ি করে এখানে SPRC তে নিয়ে আসছি। আমরা ভাবছি ব্রেন স্ট্রোক করছে। এখানে ডক্টর দিল মোহাম্মদ বলল তার কোনো প্রবলেম নেই, ব্রেন পুরা ঠিক আছে, পারফেক্ট। আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবার অসুস্থ হয়ে পড়ে। এতদিনে আমার দেওরও আমাদের বাসায় এখন থাকে, মানে উনি মালয়েশিয়া ছিল, উনি তো চলে আসছে। এখন উনিও টুকটাক কথা বলে যে আমাদের বাসা থেকে টাকা দিতে হবে। কেন?
ভাইয়ের ব্যবসার জন্য। ভাইয়ের ব্যবসার জন্য আমি কেন টাকা দিব? আমাকে আমার সিচুয়েশনটা কি ঠিক ছিল? আমাকে এত মারধর কইরা আমাকে পাঠায় দিয়ে আমাকে আবার আনা হইছে? আমি কি সুস্থ সিচুয়েশনের মানুষ? যাই হোক, আমাকে আবার ও কি করলো, প্রেশার ক্রিয়েট করলো টাকার জন্য। ওর বাবা অসুস্থ, আমরা এখানে আবার আমাদের বাসায় নিয়ে আসলাম। আমাদের বাসায় আনার পরে 1.5 মাস আমাদের বাসায় রেখে ট্রিটমেন্ট করা হলো বিভিন্ন হসপিটালে। তারপরে যখন মানে প্রপারলি জানতে পারি আমরা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি হসপিটালে আমরা দৌড়াদৌড়ি করে তারপরে ওইখানেই ভর্তি করাতে হয়। ওইখানে ডায়ালিসিস বলে দিছে যে ডায়ালিসিস করতে হবে তার। আল্লাহর রহমতে আমার শ্বশুর 4 বছর ধরে ডায়ালিসিস করে এখনো বেঁচে আছে। আল্লাহ যেন তাকে আরো হায়াত দেয়, সে যেন আরো অনেক কিছু দেখে যেতে পারে। আমি তাকে এই কথাটা বলছিলাম যে বাবা, আমি দোয়া করি মন থেকে আপনি যেন বেঁচে থাকেন, আপনার অনেক কিছু দেখার আছে। না, আপনি পর্যন্ত আমার আমার সামনে, বুকের সামনে ঘুষি নিয়ে আসছেন, আমার বাচ্চাটা ট্রমায় চলে গেছে এটা দেখা। আমি যখন আমার ছেলেকে নিয়ে 2 বছর 4 মাস ওইখানে, সরি 2 বছর হতে 4 দিন বাকি ছিল গেছি, আমার বাচ্চাটা যখন 2 বছর 8 মাস আমি ওই বাড়ি থেকে সরাসরি চলে আসি পুরোপুরি। আসার কারণ হচ্ছে তারা বিভিন্ন ভাবে আমাকে টাকার জন্য প্রেশার ক্রিয়েট করছিল। আমার বাচ্চাটা ছোট, এই বাচ্চাটা একদিন জুতা নিয়ে খেলতেছে, তার চাচা ভাত খাইতেছে। বাচ্চা মানুষ কি বুঝে বাবা? ও তো মাত্র 2 বছর প্লাস হইলো, ও তো কিছু বুঝে না। ওর চাচার প্লেটের সামনে জুতাটা পড়ছে দেখা সে ওই ভাত খায় নাই। আমি তাকে খুব ভয় পাইতাম, খুব সম্মান করতাম। তার রুম গুছাই দিয়ে আমি তার রুমের সামনে আর হাঁটতাম না। আমরা তখন আমাদের বাড়ি বিক্রি করে দিই, আমার শ্বশুর বাড়ি আগের বাড়ি বিক্রি করে দেওয়া হয়, 2টা বিল্ডিং সহ আমাদের ওই বাড়ি বিক্রি করে আমরা ভাড়া বাসায় উঠি। ওদের ওইখানে যে মেম্বার ছিল তালুকদার, ও তালুকদার বাড়িতে আমরা ভাড়া থাকি। তখন ভাড়া বাসায় যখন আমরা আসছি, এখন ওনার রুম দিয়ে আমি হাঁটিও না, আগেও আমি হাঁটতাম না। যাই হোক, তারপরে হচ্ছে ভাতের সামনে কেন জুতা পড়লো, আমার ছেলের বেয়াদব বললা সে বাসা থেকে বের হয়ে গেল। আমি ভাত চেঞ্জ করে দিছি, তাতেও সে খায়নি। সে দোকানে যে তার ভাইকে বলতেছে যে মাটা যেমন বেয়াদব, ছেলেটাও বানাইছে বেয়াদব, এমন বেয়াদব পোলাপান। আমি ভাত খাম না, আমি বাসায় যাব না যদি ওই মহিলা বাসা থাকে। এখন ও আইসা নর্মালি করলো কি, আমার ছেলে ওরে বলতেছে বাবা আমার দাও। ও বাবা বাবা বলতো যে আমার সারপ্রাইজ, বলতো না, বলতে পারতো না, কিছু একটা বলতো, বলতো আমাকে মজা দাও। ও বলে কি না যাও, তোমার মজা নেই, তোমার মজা নেই, তুমি পচা, তুমি অনেক খারাপ বাচ্চা, তুমি অনেক দুষ্টু বাচ্চা, তুমি চাচুর খাবারে আজকে জুতা ফালা দিছো। আমি বলি আশ্চর্য, তুমি আমার ছেলেটার এইভাবে ধাক্কা দিলা কেন? ও কি বুঝা দিছে? ওকে বুঝা। এখন তো আমি অনেক কথা বলি, এখন আমি মুখে মুখে তর্ক ধরি, কারণ আমাকে ওরা শিখায় ফেলছেন তর্ক ধরা। আমাকে শক্ত হইতে হয়েছে, আমার জায়গায় আমি থেকে এখন শক্ত হয়েছি, নাহলে আমি আমি টিকতে পারবো না। তো আমি প্রচুর পরিমাণে মানসিক প্রেসারে ছিলাম। তারপরে যখন আমার বাচ্চাকে ও এরকম করলো, আমি বোঝা হয়ে গেছে যে ও কেমন করবে। আমি বলি এই তোমার ওয়াদা, তুমি আমাকে ভালো রাখবা। তারপরে আমার ছেলেটা সামনে যখন আমার শ্বশুর আমাকে মারতে আসলো, ওই দিন আমার আমার ভাইয়ের বিয়ের মিষ্টি দিয়ে গেল। আমার ভাইয়ার বিয়া হবে এখন, দেখতে আসছে, মিষ্টি দিয়ে গেছে আমাদের বাসায়, আমার আব্বা দিয়ে গেছে। তাদের বাসায় 3 কেজি মিষ্টি কেন দিল? তারা কি 3 কেজির যোগ্য? এইটা নিয়ে আমাকে কথা শুনেছে। আমি বলছি আমার বাবা মার সামর্থ্যে যা ছিল তাই দিছে, আর ভালো দোকানে মিষ্টি দিছে, খারাপ দোকানে মিষ্টি দেয়নি। পরে যাই হোক, এখন হচ্ছে আহ ওই দিন মারধর করার পরে আবার আমার শ্বশুর ঢাকা চলে আসছে ডায়ালিসিসের জন্য। আমি, আমার হাজবেন্ড আর আমার দেবর ছিলাম বাসায়। ওই দিন সকালে আবার হইলো কি, ও আমাকে প্রচুর পরিমাণে পিটাইলো। কেন পিটাইলো? আমার দোষ। আমি হচ্ছে ওর ভাইয়ের সাথে তর্ক ধরছি। কি তর্ক? সকালবেলা হচ্ছে ওর ভাই এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, আমি কেন রান্না করছি? আমি বলছি আমি যা রান্না করছি তাই তো খাবে, আমি তো আমার ছেলে নিয়ে কাজ করি। যাই হোক, তারপরে আমার ঘুম থেকে উঠা আমার ছেলেকে আমি মাছ দিয়ে ভাত দিয়েছিলাম। আমার ছেলে মাছ প্রিয় বাচ্চা, ওর প্লেটে মাছ দিয়ে আমি ওরা ভাত খাওয়াচ্ছি, ওদের জন্য রুটি বানাইছি। আমার ছেলে ও বাসি মুখে আমার বলে কি, যাই বেয়াদব, কি একটা কথা নিয়ে যেন তর্ক লাগছে, আমার খেয়াল নেই। ও আমার মাথায় এক টোকা দিয়ে বলতেছে যে তুই তো একটা খারাপ। আমি বলি কি যে আমার সাথে কথা বললে সাবধানে বলবো। আমার ছেলে খাওয়াইতেছি, আমার ছেলে খাওয়া শেষ করি। তারপরে ও করলে কি, ওর বাসি মুখে আমাকে দিতে যে ও আমার বাচ্চা প্লেটে ফালাইছে। তারপরে বিশাল আকারে মারধর। আমার বোনের হাজবেন্ডকে আমি ফোন দিলাম, ভাইয়া আমাকে অনেক মারতেছে। ভাইয়া বললো যে শাহিন তুমি এভাবে মাইরো না, দরজা আটকে রাখছি।
মানে ওই তালুকদার যে ওনার ওয়াইফকে যে আমি এক ফাঁকে যে বলছি, আমার শরীর দেখাইছি, আমি বলছি আপু এই দেখেন আমাকে কিভাবে মারছে, আমি সাক্ষী রেখে আসছি। বলে কি ওনার দুই ছেলেকে উনি পাঠাইছে যে তোরা দুই ভাই, আবির আর আরেকজন কি ছিল, বলছে তোরা দুই ভাই ওইখানে যা দাঁড়া। ওরা দুই ভাই আর একটা চোর দেয় নাকি আমার, শুধু বলবি দেখ মজ্জা কত বড় কলিজা হয়েছে ওদের। তো নর্মালি ওরা ওদের মতো ছিল। এদিকে আমার দেবর সিএনজি আনতে গেছে, অটো সিএনজি আমাকে বাড়িতে দিয়ে আসবে। আমার হাজবেন্ড আমার বলছে তো সমস্ত কাপড় গুছা আজকে তোরে দিয়ে আসবো। আমিও রাগের মাথায় গুছানো শুরু করলাম যে না আমার লাইফ তো এখানে আমি পারবো না, আমার ছেলেকে নিয়ে আমার মরে যেতে হবে। তারপরে যাই হোক আমি গুছাইছি, সবকিছু গুছানোর পরেও আমার বোনের বাসায় দিয়ে যায়। এটাই আমাদের শেষ দেখা, আমাদের সাথে আর কথা হয়নি। ও ওর মতো চলতেছে। আমি ঢাকায় এসে আবার নতুন করে আরেকটা কোম্পানিতে জয়েন করি 2020-এ। এভাবে কাজ করতেছিলাম। 2020 আমাদের হোম অফিস হয়ে গেল। হোম অফিস হয়ে যাওয়াতে আমি বাসায় এসে কাজ করি। একদিন এইভাবে ও ফোন দিল অনেক দিন পরে। ও আমাকে ফোন দিয়ে বললো কি যে 2020-এ বললো যে আমি বিয়ে করে ফেলবো, তুমি কি আসবা, আসলে আসো, না আসলে আমি বলি কি এইভাবে কেমন এটা কেমন, তুমি কি মনে করো আমাদের সম্পর্কটা স্বাভাবিক আছে? যদি স্বাভাবিক হতো আমি স্বাভাবিকভাবেই যেতাম। তুমি একটা কাজ করো, আহ, তোমার ফ্যামিলিকে নাও, আমার ফ্যামিলিকে নেই, দুই ফ্যামিলি বসে আমরা ডিসাইড করি। না আমি ফ্যামিলি নিয়ে বসতে পারবো না, আমি তোমার এমনি করে আনতে পারবো না, যদি তোমার আসতে হয় তোমার একা আসতে হবে। আমি বলছি না ইম্পসিবল, আমি একা আসতে পারবো না। ও বললো কি যে তাহলে আর আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করে ফেলবো। আমি রাগের মাথায় বলছি যে যা তুই বিয়ে কর, নাইলে ঝামেলাটা করো, আপনি আপনার রাস্তায় থাকেন, আজকে থেকে আমি আমার রাস্তায়। ওই দিন থেকে আমি তাকে আপনি করে বলি, আজ পর্যন্ত আমি তার সাথে কথা বলি না। এখন তো আমার তার সাথে কথা বলাটাও অন্যায়। যাই হোক, তারপরে আমি মহিলা সমিতিতে গেলাম। সে বিয়ে করে ফেলছে, আমার বাচ্চার 104 ডিগ্রি জ্বর। জ্বরের মধ্যে সে আমাকে ইনফর্ম করলো আমি বিয়ে করছি। আমি বলছি কি যে বিয়ে করছেন, জাহান নামে যান আপনি, আমার ছেলের 104 ডিগ্রি জ্বর, আপনি এই কথা বলেন? আপনি মানুষ না আর কিছু। আমি তারপরে আমাদের ফোর্স লাগাই, তার যে ওয়াইফ, তার ওয়াইফের সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। আমি চাইলে আপনাদের সবার সামনে এটা শো করতে পারবো, রেকর্ড আছে, প্রচুর রেকর্ড। আপনি কেন এই রেডিও স্টুডিও ছাড়া কোনো মানুষ যদি আমার সত্যতা যাচাই করতে চায়, আমার কাছে তার কি কি রেকর্ড আছে আমি সমস্ত কিছু দিতে পারবো। আমার কাছে আমার ছেলের মেডিকেল রিপোর্ট আছে, আমার কাছে আমার মেডিকেল রিপোর্ট আছে, আমার কাছে আমার ওর যে দ্বিতীয় ওয়াইফ, ওনার ওনার ওয়াইফের সমস্ত রেকর্ড আছে। তো অলরাইট, সো তাহমিনা, আমাদের তো একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় ইতিমধ্যে আমরা অতিক্রম করেছি। সো আমি জাস্ট যেটা জানতে চাই শেষ মুহূর্তে এসে, এই মুহূর্তে আপনার তার সাথে আর কোনো সম্পর্ক নেই, তাই তো? না, তার ফ্যামিলির সাথেও কোনো সম্পর্ক নেই? না, কিন্তু ভাইয়া আমি আরেকটু টাইম নিব, না, আমাদের 5 নির্ধারিত মিনিট। সময় অলরেডি ওভারকাম করেছে। সো আপনি দ্রুত যদি বলতে, আমি আপনাকে ম্যাক্সিমাম 2 মিনিট সময় দিতে পারবো, বলুন। তারপরে যখন আমি এখানে আসলাম, মানে আমি মহিলা সমিতিতে যাই। মহিলা সমিতিতে ম্যাজিস্ট্রেট আপার কাছে ও সমস্ত কিছু স্বীকার করে নেয়। আমাদের দুইজনকে একটা টাইম দিল, উনি আমাদের দুইজনকে একসাথে করে কথা বললো শাইন ভাইয়া বলো তো শিলার কি চারিত্রিক কোনো সমস্যা আছে? বলেন না। শিলার কোনো শারীরিক সমস্যা আছে? না। না, তাহলে কেন তুমি ওর এরকম করলাম? বলে আপা ও বেয়াদব, আমার দোষ, আমি বেয়াদব, আমি মুখে মুখে তর্ক করি। কিন্তু এই তর্কটা তো আমি আগে করিনি। তারপরে গেল এটা আমার শাশুড়ি ঢুকে বলে কি যে আপা ও আমার অনেক জিনিস নিয়ে আসছে, কিন্তু এখানে প্রমাণ হলো কি আমার এখানে অনেক ডকুমেন্টস আছে ভাই, আমি আপনাকে দেখাতে পারবো। অনেক কাগজপত্র আছে যেখানে ও নিজে, আমি এফআইআর করছি যে আমার কয় ভরি গহনা আছে, ভরি না আর কি, হ্যাঁ কয় ভরি গহনা আছে, আমার টাকা আছে ওদের কাছে জমা, সেইগুলাতে ও সিগনেচার করছে। ও নিজে বলে আসছে যে হ্যাঁ আমার কাছে ওর চেইন আছে, ঝুমকা আছে, আর ওর আংটি আছে, এই জিনিসগুলো আমার ওর কাছে আছে। ইভেন ওর যে জামা কাপড়গুলো আমার বাবা মাসায় এসে আমি সমস্ত কিছু নিয়েছি। আমার ছেলের ও এখন পর্যন্ত একটা স্যান্ডু গেঞ্জি কিনে দেয় নাই। আমি এই পর্যন্ত প্রচুর আইন আদালতে গেছি, আমার টাকা খরচ করছি, কিন্তু কোনো ধরনের কোনো বিচার আমি পাইনি, কোনো ধরনের কোনো সমাধান আমি পাইনি। আমার বাচ্চাটা পুরো মানে এতিমের থেকেও খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তা এতিম বাচ্চারও মানে ডিভোর্স হলে কি হয়, মানুষের ডিভোর্সের পেপার পায়। আমি মহিলা সমিতিতে একটা রিসিটে সই করছি, এটাই নাকি ডিভোর্সের পেপার। আরে বাবা আমার ক্লিয়ারনেস কোথায়? আমি ক্লিয়ারনেস এখনো পাইনি। ইভেন তারপরের কাহিনী হচ্ছে আমার বাচ্চার
ভরণ পোষণের জন্য মহিলা সমিতি থেকে বলে দেওয়া হয়েছে, ইভেন কোর্ট থেকেও বলছে যে এই বাচ্চার মানে মহিলা সমিতি থেকে বলছে যে এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব ও নিবে, মাসে মাসে 5,000 টাকা দিবেন। এখন পর্যন্ত একটা পয়সা দেয়নি, ও আমাদের সাথে যোগাযোগ করেনি। ইভেন ওর ওয়াইফ, যদি আমি ফোন করছি একবার, আমার কাছে ওই রেকর্ডটাও আছে, ওর ওয়াইফ বলছে যে তুই যদি তোর এই বাচ্চার বোর সাথে সম্পর্ক করিস তোর ঝাঁটা পিটা করে বের হবো। ভাইয়া আমার একটা অনুরোধ আছে, ওর যে দ্বিতীয় ওয়াইফ, ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। উনি আমার বাবাকে অক্ষুদ্র ভাষায় বকাবকি করছে, অক্ষুদ্র ভাষায়, যেটা একটা মানুষ শুনে স্বাভাবিক থাকতে পারে না। আমার আব্বা প্রথম তার কথা শুনেই মানে অবস্থা খারাপ ছিল। আমার আব্বা 2 ঘন্টা অনেক খারাপ অবস্থা ছিল, ওই রেকর্ড গুলো আমার কাছে আছে। তারপরে আমরা 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 আমি না আমরা আমরা বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা। আসলে একটা জীবনের গল্প তো আসলে 2 ঘন্টায় হয় না, এটা আসলে অনেক দিনের জমানো কথা। মানে এইটুকু আমরা ক্লিয়ার যে আসলে আপনার হাজবেন্ড আপনাকে অত্যন্ত রকমের একটা বাজে পরিস্থিতিতে ফেলে রেখে গেছেন। সেই সাথে সবচেয়ে বেশি বড় ভিকটিম হয়েছে আপনার সন্তানটা। সে আসলে তার বাবার কোনো ভালোবাসা বা স্নেহ কিছুই পাচ্ছে না, এবং এই মুহূর্তে আপনার হাজবেন্ড আসলে যেহেতু তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি বলছেন, কিন্তু বাবা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্বগুলো সে করার কথা সেগুলো সে করছে না। তো এখানে তার দ্বিতীয় স্ত্রীর সাথে তার সম্পর্ক নিয়ে আমরা আসলে এই আলোচনায় আজকে এখানে যাব না, কারণ এখানে তিনি নেই। তো এইটুকু বলবো যে আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার জীবনে ভুলটা কোথায় হয়েছে? আপনার ভুলটা কোথায় হয়েছে? হ্যাঁ, কোথায়? আমার জীবনে ভুলটা অবশ্যই হয়েছে। আমি আমার প্রথমত আমি বলবো, এটা আমি মেসেজ স্বরূপও বলতে চাই, যে আমি আমার ফ্যামিলিকে প্রাধান্য দেইনি, আমি অন্য একটা লোককে প্রাধান্য দিয়েছি, যেটা আমার খুব বড় ভুল। এক্স্যাক্টলি। আমি একটা মানুষকে মাত্র কিছুদিনে চেনায় বিশ্বাস করেছি, জি যারা আমাকে জন্ম দিয়েছে আমি তাদেরকে প্রাধান্য দিইনি। জি আমরা অনেক মানুষই আছি আত্মহত্যা করার মতো চেষ্টা করি। ভাই আমি আরেকটু টাইম নিব আপনার কাছে। আমি এরকম এখন অনেক মানুষের সাথে কথা বলি, যেহেতু আমি জব করি, অনেক আপুদের সাথে কথা বলি, অনেক আত্মহত্যার চেষ্টা করে বা আত্মহত্যা। আমি কি তাহলে আমার সাইড থেকে আত্মহত্যার যোগ্য না? আমি কিন্তু যোগ্য ছিলাম, কিন্তু আমি করি নাই। আমি যদি আত্মহত্যা করি, আমি এমনও টাইম গেছে আমি চিন্তা করছি আমি কি আমার ছেলেকে নিয়ে মরে যাব, কিন্তু না। আমি নামাজ পড়ে আমি বলছি যে আল্লাহ আপনি আমাকে এই পথে নিয়েন না, আমি যেন আমার কোনো দিন আমি যেন খারাপ কোনো রাস্তায় না যাই। আমার ছেলেকে যেন 1 টাকা হারামের টাকা আমি না খাওয়াই। আমার ছেলেকে যেন আমি সৎ পথের উপার্জন করে খাওয়াতে পারি, আর আমি যেন আত্মহত্যার মতো কোনো ডিসিশন না নিই। আমি এই কথাটা বলতে চাই যে আপনারা যারা আত্মহত্যার চেষ্টা করেন বা চিন্তা করেন, প্লিজ এটা করবেন না, এটা সব থেকে বড় ভুল। আর বাবা মাই থাকে, শ্বশুর বাড়ি থাকে, এটা আমার ভাই বোর ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে। আমরা চেষ্টা করব অবশ্যই বাবা মার কাছ থেকে সলিউশন নেওয়া। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাবা মা ভুল কথা বলে, আমি এটা জানি যে বাবা মা ভুল কথা বলে অনেক সময়, কিন্তু তারপরও বাবা মা সবসময় সন্তানের ভালোটাই চায়। আরেকটা কথা বলতে চাই ভাইয়া, এই ধরনের ছেলেদের আসলে কি পরিমাণে শাস্তি পাওয়া যোগ্য, আমি আমার ছেলের দিক থেকে আমি বলতে চাই, আমার বাচ্চা যদি বড় হয়ে আমার এই মানে অনুষ্ঠানটা দেখে, আমি ওর কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে আমি তোমাকে নিয়ে ওখানে থাকার অনেক চেষ্টা করেছি, আমি পারি নাই, আমার পক্ষে সম্ভব হয় নাই, আমার আমার পক্ষে সম্ভব হয় না। আমি অনেক যুদ্ধ করেছি, আমি নিজে থেকেই চেয়েছি, আমি বারবার ওর কাছে নিজে থেকেই গেছি, ও আমাকে রাখতে পারেনি। আমার কান্নাটাও এখন আর আসতেছে না। আমি যে কান্না করবো, শুধু আমার কান্না আসে আমার ছেলের জন্য, ওর প্রতি না। ওকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি। ইভেন আমার এখন যদি আমার বাসা থেকে কোনো আত্মীয় স্বজন সম্বন্ধ আনে, আমি চিন্তা করতে পারি না যে কিভাবে আমি আরেকটা লোকের পাশে যে বসবো, আরেকটা লোকের পাশে শুবো। আমার ছেলেটার মেন্টালি কি পরিমাণে প্রেসার পড়তে পারে, আমার ছেলের কথা চিন্তা করে আমি পারি না। ও বাবা যার জন্মের, সে কিভাবে অস্বীকার করে একটা ছেলেকে, বাচ্চাকে। মানে আমি বুঝতে পারছি আসলে আমরা আমার ভাই আমি আর কিছু কথা বলি, শেষের দিক দিয়ে আমি আর কিছু কথা বলি। আমার ফ্রেন্ডদের সাথেও আমার ফ্রেন্ডরা অনেকেই জানে, আমার ফ্রেন্ডরা বলছে যে দেখ তুই মামলা করিস না। আমার 2-1টা ফ্রেন্ডও এই সিচুয়েশন আছে, ওরা জানে যে এগুলা কি, টাকা পয়সা খেয়ে কোনো উপকার আসে না, মানে আইন আদালত কাজ করে না। কিন্তু আমার ক্ষেত্রে তো অন্য হয়েছে, আমি তো গ্রামেও গিয়েছিলাম এই সুরাহার জন্য, ওয়ারেন্ট বের হয়েছে ওকে ধরার, কিন্তু ওরে ধরতে পারে নাই।
এটা কেমনে সম্ভব? আচ্ছা, আমরা বুঝতে পারছি তাহমিনা। এখানে আসলে আমরা এখানে শুধু আপনার কথাই তো শুনছি। সো আপনি যেটা বলছেন আমাদেরকে এইটুকুই অংশ, আমরা যদি খুব ভালো হতো তার সাথে আমরা যোগাযোগ করতে পারতাম, বাট সেটা যেহেতু সম্ভবপর হয়নি, সেই কারণে আমি অন্য বিষয়গুলো আজকে এখানে আমি হয়তো শুনবো না। বাট আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে একদম আপনাকে 30 সেকেন্ড সময় দিতে পারবো, এর বেশি সময় আমি দিতে পারবো না। জি একটা কথা আমি বলতে চাই, আমার হাজবেন্ড যদি ইটা পায়, জি আমি ওরে বলতে চাই যে আমার বাচ্চার প্রতি যেই অন্যায়টা ও করছে, ও জীবনেও এটা ওরে আমি হাসুর ময়দান পর্যন্ত ঠিক রাখবো। তুমি জীবনে সুখ পাবা না, কারণ আমি কোনো ধরনের কোনো অন্যায় করিনি। আমার কাছে এমন এভিডেন্স আছে, আমাকে যেই এসে বলবে আমি সমস্ত এভিডেন্স দিতে বাধ্য, মানে প্রস্তুত। তুমি জীবনেও সুখ পাবা না, শান্তি পাবা না, আচ্ছা তোমার সারা জীবন থেকে থেকে